আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পিং দ্য গেস্ট। এবং আজকে আমাদের হচ্ছে 9 নম্বর এপিসোড। অ্যান্ড ইন দিস এপিসোড আমাদের সাথে আজকে গেস্ট হিসেবে আছেন নাবিদ ফজলে রাবি ভাই। তো উনি হচ্ছে ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনার কি ডান কি হিল নাকি এটা চ্যাপ্টার হিল, ওখানে আছেন। সো উনি হচ্ছে আগে বিকাশে জব করতেন, দেন বিকাশ থেকে অপটিমাইজলি, অ্যান্ড দেন ফাইনালি এখন হচ্ছে পিএইচডি করতেছেন ইউএস এর ইউনিভার্সিটিতে। সো আজকে আমরা বেসিক্যালি ওনার সাইবার সিকিউরিটি জার্নি অ্যান্ড ওভারঅল সাইবার সিকিউরিটি পশ্চার বাংলাদেশের ক্ষেত্রে হোক অথবা গ্লোবাল পার্সপেক্টিভে হোক, এগুলো আসলে জানার চেষ্টা করব। So without further ado, let's welcome Navid Fazle Rabi Bhai. So Rabi Bhai, Assalamu alaikum. Welcome to being the guest. Thank you for having me. আছেন আপনি? এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। সরি আপনারা হচ্ছে ঘুম থেকে উঠে নিয়ে আসলাম। না কোনো সমস্যা নাই। তো রাবি ভাই, আমরা শুরুতেই যেটা করি যে আপনার নিজের সম্পর্কে একটু জানি, মানে আমাদের গেস্ট সম্পর্কে যদি আপনার সম্পর্কে আপনি একটু ইন্ট্রোডাকশন দিতেন। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, হ্যালো টু দ্য লিসেনার্স। আমি নাবিদ ফজলে রাব্বি। আমার আন্ডার গ্রাজুয়েশন হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে, ট্রিপলিতে। কারেন্টলি আই এম আ পিএইচডি স্টুডেন্ট অ্যাট ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনা অ্যাট চ্যাপেল হিল, ফোকাসিং অন সিকিউরিটি। স্পেশালাইজেশন হচ্ছে আমার সিকিউরিটি। আমি এখানে আসার আগে 5 ইয়ার্সের মতো হচ্ছে বাংলাদেশে ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ছিল। এর মধ্যে অন্যতম হচ্ছে বিকাশে ছিলাম, দেন হচ্ছে বিকাশের পরে অপটিমাইজলিতে ছিলাম সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবেই, এবং পরবর্তীতে আর কি সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং এর পরে আর কি এখন পিএইচডি রিসার্চের ক্ষেত্রে আর কি পিএইচডিতে আর কি সিকিউরিটি রিসার্চের ক্ষেত্রে আসছি। আমার সিকিউরিটি রিসার্চ ইজ অন হার্ডওয়্যার সিকিউরিটি, অ্যাপ্লাইড ক্রিপ্টোগ্রাফি, দেন সাইড চ্যানেল অ্যাটাকস, এগুলো বেসিক্যালি অ্যাটাক বেসড সিকিউরিটি, অফেন্সিভ সিকিউরিটি নিয়ে হচ্ছে আমার মূলত কাজ করা হয়ে থাকে। এছাড়া হচ্ছে গিয়ে আই হ্যাভ আ রিসার্চ টিম, যারা আর কি টিমের নাম হচ্ছে রেড হক সাইবার রিসার্চ। আমরা বেসিক্যালি কিছু স্টুডেন্টস আছি যারা আর কি বিভিন্ন সাইবার সিকিউরিটি রিসার্চ নিয়ে কাজ করি, focusing on similar sort of stuff, offensive security, ML assisted security, etc. So, hey, this is about me. থ্যাংক ইউ নাহিদ ভাই। নাহিদ ভাই, আপনার আসলে সাইবার সিকিউরিটি জার্নিটা শুরু হলো কিভাবে? সবার জীবনে তো আসলে একটা ইন্টারেস্টিং ঘটনা থাকে। সো আপনাদের আসলে কেমন শুরু হলো? আমার বেসিক্যালি সাইবার সিকিউরিটির কনসেপ্টটা পছন্দ ছিল, লাইক অ্যাটাকিং পার্টটা বেশি অলওয়েজ পছন্দ ছিল, অফেন্সিভ সিকিউরিটির পার্টটা। তো আমি তো শুরুতে অফেন্সিভ সিকিউরিটি কি জিনিস জানতাম না, বাট বেসিক্যালি কোনো একটা সিস্টেমকে এক্সপ্লয়েট করে ওইখান থেকে ডেটা কালেকশন, এই জিনিসটা বুঝতাম যে আচ্ছা ঠিক আছে, সামহাউ হ্যাকড হওয়ার পরে ওইখান থেকে ডেটা কালেক্ট হয়েছে। সো এই পার্টিকুলার জিনিস, কনসেপ্ট অ্যান্ড আইডিয়া এবং এটার মিটিগেশনের আইডিয়া থেকে আমার আস্তে আস্তে সাইবার সিকিউরিটি জার্নিটা স্টার্ট হয়। আমার তো পড়াশোনা ছিল ট্রিপলিতে, এবং আমার ওইখানে দেখা গেছে যে আই ওয়াজ মোর ফোকাসড অন হার্ডওয়্যারস, ডেটা কমিউনিকেশন, কম্পিউটার নেটওয়ার্ক, এটসেট্রা। সো কম্পিউটার রিলেটেড অনেক কিছুর ক্ষেত্রে আমার এক্সপোজার আসে। সো তখন থেকে আর কি আমার সাইবার সিকিউরিটির প্রতি ইন্টারেস্ট গ্রো হয়, এবং ওয়েন আই ওয়াজ ইন 4th ইয়ার তখন সিটিএফ কম্পিটিশনস এর প্রতি এক্সপোজড হই। মোটামুটি ওইভাবে আর কি অ্যাক্টিভলি সিটিএফ করতাম না, বাট সিটিএফ কি জিনিস অ্যান্ড সিটিএফ এর হাউ টু সলভ সিটিএফ প্রবলেম, এই জিনিসগুলোর প্রতি খুব ইন্টারেস্ট ছিল, এবং তখন থেকে আস্তে আস্তে হচ্ছে সাইবার সিকিউরিটি ইন্টারেস্টটা গ্রো হয়। পরবর্তীতে ইন্ডাস্ট্রিতে ঢোকার পরে ব্রডার সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রি সম্বন্ধে আইডিয়া হইতে থাকে যে কি একটা এন্টারপ্রাইজে কিভাবে সাইবার সিকিউরিটি কাজ করে, সাইবার সিকিউরিটির মধ্যে খালি অফেন্সিভ সিকিউরিটি আছে নাকি এখানে ডিফেন্সিভ আছে, থ্রেট ইন্টেলিজেন্স আছে, এটসেট্রা এটসেট্রা, আরো বিভিন্ন পার্টস আছে। সো বিভিন্ন পার্টের প্রতি এক্সপোজ হইতে থাকি। মেইনলি আমার অলওয়েজ ফ্রম দ্য বিগিনিং সিকিউরিটি রিসার্চের প্রতি ইন্টারেস্ট অনেক বেশি ছিল,
এবং ওই সিকিউরিটি রিসার্চই আস্তে আস্তে হচ্ছে গিয়ে এখন কারেন্ট ব্রেড এন্ড বাটারে আর কি ট্রান্সফার হয়েছে। সো বেসিক্যালি ইন শর্ট, দিস ইজ হাউ মাই সিকিউরিটি জার্নি স্টার্টেড, অ্যান্ড কি এভাবে হচ্ছে গিয়ে আমি সিকিউরিটি রিসার্চের দিকে আর কি আসছি। আচ্ছা আচ্ছা। সো এখানে আপনার যে সিকিউরিটিতে আসা, তো এই জিনিসটা আসলে ধরেন হুট করে তো আসলে সবাই সিকিউরিটিতে মানে ইন্টারেস্ট থাকলেও তো আসতে পারে না। সো এখানে ব্যাকগ্রাউন্ডটা কি ম্যাটার করে বা কি জিনিস আসলে জানা লাগে, সো এন্ড আফটার দ্যাট ইউ গেট ইনটু ইট। ইয়া এক্স্যাক্টলি, লাইক আপনি যেটা বললেন যে সিকিউরিটি ইজ নট যে আমার সকালে ঘুম থেকে উঠে মনে হলো যে আমি আজকে সিকিউরিটি করব, কাল আজকে থেকে আমি সিকিউরিটিতে সব কিছু পেয়ে গেছি, না। সিকিউরিটির ইন সিকিউরিটি রিসার্চ বলি বা সিকিউরিটি প্র্যাকটিশনার বলি বা সিকিউরিটি অ্যানালিস্ট বলি, যে কোনো রোলের কাজের জন্য আমার একটা বেসিক ব্যাকগ্রাউন্ড লাগে। এখন অনেকে কোয়েশ্চেন করতে পারে যে আমার কি ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার বা এই টাইপের ব্যাকগ্রাউন্ড লাগবে, না। আমার টেকনোলজিক্যাল ফান্ডামেন্টালস, টেকনিক্যাল ফান্ডামেন্টালস থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। ফর এক্সাম্পল, আই নিড টু নো হাউ কম্পিউটার নেটওয়ার্ক ওয়ার্কস, কজ ইন্টারনেটই হচ্ছে গিয়ে সাইবার সিকিউরিটি একটা অন্যতম মেইন পার্টি হচ্ছে ইন্টারনেট। দেন একটা কম্পিউটার কিভাবে কাজ করে, বা হচ্ছে একটা প্রোগ্রাম, কম্পিউটারের সাথে আমি কেমনে প্রোগ্রামিং করে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজে কথা বলবো, বা সিকিউরিটির প্রিন্সিপাল কনসেপ্টস লাইক, এগুলো তো গেল টেকনিক্যাল স্টাফ। প্রিন্সিপাল কনসেপ্টস লাইক কোন জিনিস সিকিউরিটি, কোন জিনিস ইম্পর্টেন্ট, কোনটা ডেটা, লাইক কনফিডেন্সিয়ালিটি কি, দেন কেন একটা তথ্য হচ্ছে গিয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট হয়, এই জ্ঞানগুলো থাকাও হচ্ছে গিয়ে খুব নেসেসারি ইন টার্মস অফ সিকিউরিটি। সো ইয়াস, সিকিউরিটি এই না যে হচ্ছে গিয়ে যে আমি কালকে মন চাইলো, আজকে মন চাইলে এই জিনিস করলাম, কালকে মন চাইলে আমি সিকিউরিটিতে ঢুকে গেলাম। সিকিউরিটি একটা বেশ আর্টিকুলেটেড, বেশ হচ্ছে গিয়ে স্ট্রাকচার্ড ওয়ে অফ স্টাডিং। এইটা হচ্ছে গিয়ে কোনো বাধা ধরা ফ্রেমওয়ার্ক নাই, আমি বলবো যে যে ফ্রেমওয়ার্ক ধরে ধরে আমি শিখবো। এভরি ওয়ান হ্যাজ দেয়ার ওন লার্নিং কার্ভ, লার্নিং পাথ। বিভিন্ন জনের বিভিন্ন অনেকগুলোর সেক্টরস আছে, ডিমেনশনস আছে, বিভিন্ন জনের বিভিন্ন জিনিস অ্যাট্রাক্ট করে। যেমন আমাকে অ্যাট্রাক্ট করছিল অফেন্সিভ সিকিউরিটি, অনেক স্টুডেন্টদের কাছ থেকে আমি শুনছি তাদেরকে ডিফেন্সিভ সিকিউরিটি অনেক অ্যাট্রাক্ট করে, অনেকের সক অনেক বেশি অ্যাট্রাক্ট করে, অনেককে হচ্ছে গিয়ে প্রসেস পলিসি নিয়ে কাজ করাটাকে অ্যাট্রাক্ট করে। সো এটা আস্তে আস্তে শেখা হয়। এভরি, যেমন একটা কনসেপ্ট আছে আমাদের সাইবার সিকিউরিটিতে, অনেকে মনে করে এথিক্যাল হ্যাকিং আর সাইবার সিকিউরিটি এক জিনিস, হুইচ ইজ নট। এথিক্যাল হ্যাকিং হচ্ছে সাইবার সিকিউরিটির একটা বিশাল আমব্রেলার মধ্যে একটা ছোট্ট একটা পার্ট, কিন্তু এথিক্যাল হ্যাকিং ইজ নট ইকুয়ালস টু সাইবার সিকিউরিটি। সো অনেকে ভাবে যে সাইবার সিকিউরিটি ঢুকলে আমার এথিক্যাল হ্যাকিং জানতে হবে, হুইচ ইজ নট কারেক্ট। এথিক্যাল হ্যাকিং হচ্ছে যারা অফেন্সিভ সিকিউরিটি নিয়ে কাজ করে তাদের জানাটা একটা মেইন ফান্ডামেন্টাল পার্ট, বাট সাইবার সিকিউরিটি আরও এক্সপ্যান্ডেড। সো হ্যাঁ, এক, আমি হচ্ছে গিয়ে ঘুম থেকে উঠে সাইবার সিকিউরিটি প্র্যাকটিশনার হইতে পারবো না। আমার কিছু ফান্ডামেন্টাল নলেজ থাকা লাগবে, কিছু জিনিস আন্ডারস্ট্যান্ড করতে হবে, দেন আমি নিজের ট্র্যাকটা আন্ডারস্ট্যান্ড করতে পারবো এবং ওই ট্র্যাকের মতো একটা সোর্ট অফ দিকে যেতে পারবো যে আজকে আমি মানে আমি কি আলটিমেটলি ব্লু টিমার, আমি কি আস্তে আস্তে রেড টিমার, মানে ডিফেন্সিভ সিকিউরিটি না অফেন্সিভ সিকিউরিটি, এই জিনিস বুঝতে পারবো আর কি। থ্যাংক ইউ। সো এই যে অফেন্সিভ সিকিউরিটি, ব্লু টিমার, রেড টিমার, এই টার্মিনোলজিগুলো কিন্তু মনে করেন এই গত কয়েক বছরে বাংলাদেশে পরিচিত হয়েছে। আপনি যখন সাইবার সিকিউরিটি শুরু করছেন তখন কিন্তু এই টার্মিনোলজিগুলো এইভাবে একদম ডিফাইন্ড ছিল না, না, তাই না? যেমন আগে অফেন্সিভ সিকিউরিটি আমরা বুঝতাম না, আগে বুঝতাম আমরা কি হ্যাকিং। সো মানে একদম মানে একটাই টার্ম এক্স্যাক্টলি, যে হ্যাকিং। সাইবার সিকিউরিটি এক্স্যাক্টলি। অনেকে ডিরেক্টলি বলতো না যে সাইবার সিকিউরিটি, সবাই খালি কিন্তু হ্যাকিং হ্যাকিং। সো আচ্ছা, সো এখন যে এই টার্মিনোলজি গুলো আসছে বা এই যে ইভলভিং হয়েছে, তো এখন আসলে যদি কেউ স্টুডেন্ট অবস্থায় থাকে, সো তাদের আসলে কোন পাথওয়েটা আসলে বাইছে নেওয়া উচিত বেসড অন দ্য মার্কেট অ্যানালাইসিস, বা আপনার নলেজ থেকে কি মনে হয়? মার্কেটের ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায়, যদি আমি খালি বাংলাদেশ ফোকাসড মার্কেটের কথা বলি, আমি কয়েক পদই বলবো, বাংলাদেশ ফোকাসড, গ্লোবাল ফোকাসড, হ্যাঁ, দুই পথই বলবো। বাংলাদেশ ফোকাস মার্কেটের কথা যদি বলি, আমি আমার এক্সপিরিয়েন্সে যতদিন বাংলাদেশে ছিলাম ততদিন আমি, ইভেন এখনো আমি বাংলাদেশে দেখি যে বাংলাদেশে ডিফেন্সিভ সিকিউরিটির খুব প্রচার এবং প্রসার। মানে
উই এই কনসেপ্টটা আমি যখন আমাকে ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার স্টার্ট করি, সে তখন আমি এই একটা কনসেপ্ট দেখতে পাই। বেসিক্যালি দিস কনসেপ্ট কেম ফ্রম, মানে এর অরিজিনটা হচ্ছে গিয়ে ওই বাংলাদেশ ব্যাংক হাইস্টের পর। সো অরিজিন অরিজিন এই আইডিয়াটা হচ্ছে গিয়ে আমাদের সিকিউর করতে হবে, ডিফেন্সটাকে স্ট্রং করতে হবে, আমাদের হচ্ছে গিয়ে উম, মানে প্রপারলি ডিফেন্ড করতে হবে সিস্টেমকে। অফেন্সিভ সিকিউরিটি দেখা যায় যে বাংলাদেশি কোম্পানিজগুলোর জন্য একটা লাক্সারি আইটেমের মতো। যে কেন অফেন্সিভ সিকিউরিটি লাগবে, অনেকে হচ্ছে গিয়ে নিজেদের টেস্টিং করার জন্য অফেন্সিভ সিকিউরিটি রাখে। হ্যাঁ, আবার বেসিক্যালি বাংলাদেশি মেজরিটি অফ দ্য কোম্পানিজ অফেন্সিভ সিকিউরিটি টিম দেখা যায় যে 2-3 জন বা এর বেশি তেমন একটা কম্প্রাইজ করে না। করলেও তাদের মেইন কাজ থাকে যে নিজের জিনিসগুলোর ক্ষেত্রে নিজেদের প্রোডাক্টের পেনিট্রেশন টেস্টিং করা এবং নিয়মিত পেনিট্রেশন টেস্টিং রিপোর্ট দিয়ে ওগুলো ফিক্স করা আর কি মেইন টার্গেট থাকে। সো বাংলাদেশে অফেন্সিভ সিকিউরিটির পারসেপশনটা হচ্ছে গিয়ে এটা। কিন্তু আমি যদি হচ্ছে গিয়ে গ্লোবাল পার্সপেক্টিভে যাই, গ্লোবাল পার্সপেক্টিভে দেখা গেছে যে সাইবার সিকিউরিটি বিশাল মার্কেট, এবং সাইবার সিকিউরিটির মার্কেট বিশাল এজিন হচ্ছে গিয়ে আমার অফেন্সিভ সিকিউরিটি মানে পেনিট্রেশন টেস্টিং একটা সেপারেট রোল। আবার দেখা যায় যে সকের জন্য সেপারেট রোল আছে, ডিফেন্সিভ সিকিউরিটির জন্য সেপারেট রোল আছে যারা ম্যালওয়্যার রিসার্চ করে। আবার হচ্ছে গিয়ে বড় বড় কোম্পানিজ আছে যারা খালি ইনসিডেন্ট রেসপন্স নিয়ে কাজ করার টিম আছে। যেমন আমার একটা জিনিস, যদি একটা গ্লোবাল সিকিউরিটি টিমে কি কি থাকতে পারে, সেটার জন্য আমার একটা খুব ফেভারিট একটা ইউটিউবে প্লে লিস্ট আছে, যেটা হচ্ছে গুগলের সিকিউরিটি টিমস নিয়ে। তো গুগলের এরকম 6 থেকে 7টা এপিসোডের একটা 5 to 6 মিনিটস ভিডিওর সিরিজ আছে, যেখানে ওরা ওদের গুগলে কি কি ধরনের সাইবার সিকিউরিটি টিমস আছে ওগুলা নিয়ে আর কি পর্যালোচনা করে আর কি। তো মোর ওভার বিভিন্ন কোম্পানিতে দেখা যায় যে বড় বড় কোম্পানিজ গুলাতে, গ্লোবাল গ্লোবাল কোম্পানিজ গুলাতে এই ধরনের টিমগুলো বিরাজমান। আমি যদি 6-7টা টিমের মধ্যে এক্সাম্পল দিই, একটা থাকে হচ্ছে এরকম অফেন্সিভ সিকিউরিটি বা পেনিট্রেশন টেস্টিং টিম, যারা রেড টিমিং নিয়ে কাজ করে কোম্পানি ওয়াইড বিভিন্ন কি কি কাজ করা যেতে পারে। পেনিট্রেশন টেস্টিং তো আছেই, আবার হচ্ছে নর্মাল রেড টিমিং অ্যাক্টিভিটিস, যে তাদের তারা কোনোভাবে আউটসাইডার দিয়ে এক্সপ্লয়েট হয় কিনা, এটসেট্রা এটসেট্রা। এটা ছাড়া হচ্ছে গিয়ে ডিফেন্সিভ সিকিউরিটি তো অবশ্যই আছে, যারা হচ্ছে গিয়ে সক নিয়ে কাজ করে। দেন ইনসিডেন্ট রেসপন্স টিম আছে, যারা হচ্ছে ইনসিডেন্ট রেসপন্স নিয়ে কাজ করে। বাগ বাউন্টি হান্টিং টিম আছে, যাদের কাজ হচ্ছে গিয়ে কথা কথা আমার কোম্পানির বাগ বাউন্টি তে আছে, ওই বাগ বাউন্টিটা ম্যানেজ করা, যে হচ্ছে গিয়ে যে বিভিন্ন রিপোর্টস আছে ওগুলো দেখায় এরকম অনেক। এবং রিসার্চ টিমও আছে, যারা হচ্ছে নিজেদের প্রোডাক্টের সিকিউরিটি এনহ্যান্সমেন্ট, ডিফেন্সিভ এনহ্যান্সমেন্ট, অ্যাটাকিং এনহ্যান্সমেন্ট এগুলো নিয়ে কাজ করে। সো বাংলাদেশের পার্সপেক্টিভে এই এরকম ভ্যাস্ট ডোমেইনে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ এখনো শুরু হয় নাই, বাট আস্তে আস্তে সাইবার সিকিউরিটির কাজ ওইদিকে যাইতেছে, আমি নিজে এই ট্রেন্ডটা দেখছি। এবং কোম্পানিজ আর ট্রাইং টু হেভিলি ইনভেস্ট ইন সিকিউরিটি, বিশেষ করে মিড রেঞ্জ কোম্পানিজ আর হেভিলি ইনভেস্টিং ইন সিকিউরিটি, সফটওয়্যার কোম্পানিজ আর হেভিলি ইনভেস্টিং ইন সিকিউরিটি টু বিল্ড সিকিউর প্রোডাক্টস। বাট তবুও এখনো আমি মনে করি যে বাংলাদেশে ওভারঅল ডিফেন্সিভ সিকিউরিটির মার্কেটটা অনেক বেশি প্রিভ্যালেন্ট। এবং হচ্ছে গিয়ে জাস্ট ফ্রম দি আইডিয়া যে উই নিড টু ডিফেন্ড, আমার দরকার নেই অ্যাটাক করা, আমার দরকার নেই কিছু, আমার জাস্ট জিনিসটাকে সিকিউর করতে পারলেই হলো। ফর এক্সাম্পল, আমার একটা প্রপার ফায়ারওয়াল এবং ফায়ারওয়ালের মনিটরিং থাকলেই হইলো, এবং আমি ওইখান থেকে রুলসগুলো সেট করে ট্রাফিক ব্লক করতে পারলেই হলো। এই ধরনের কাজগুলো বাংলাদেশে খুব বেশি চলতেছে। এবং এই জন্য বাংলাদেশে দেখা যাচ্ছে যে ডিফেন্সিভ সিকিউরিটি, সক রিলেটেড জবস এগুলো খুব ইয়া মানে খুব বেশি মার্কেটে আছে এখন। স্টুডেন্টদের মাথায় কোয়েশ্চেন জাগতে পারে যে আমি তাহলে কি অপ্ট করব, আমার তো তাহলে যেহেতু বাংলাদেশে ডিফেন্সিভ সিকিউরিটির জব বেশি, আমার ডিফেন্সিভ সিকিউরিটি অপ্ট করা উচিত, তাহলে পাশ করে বের হইলে তো আমি ওই সকল জব পেয়ে যাবো ইজিলি। দিন শেষে ওই যে আমি যেটা মনে করি, ইট সোললি ডিপেন্ডস অন ইউ। ইফ ইউ ওয়ান্ট টু গেট সেটেলড ইন বাংলাদেশ অ্যান্ড ওয়ার্ক উইথ বাংলাদেশি প্রোডাক্টস, বাংলাদেশি কোম্পানির মধ্যে আমার অ্যাটমসফিয়ার বিল্ড করে রাখতে চাই, তাহলে আমি বলবো যে ইয়াস, ডিফেন্সিভ সিকিউরিটি ইজ এ ভেরি গুড স্টার্ট। হ্যাঁ, বা প্রসেস পলিসি নিয়ে কাজ করে ইজ এ ভেরি গুড স্টার্ট।
বাট আমি যদি চাই যে না একটা গ্লোবাল ফুটস্টেপস ক্রিয়েট করব, একটু বাগ বাউন্টি হান্টিং করব, একটু হচ্ছে গিয়ে অন্যান্য দেশে আর কি চেষ্টা করব, সেক্ষেত্রে আমি বলবো যে একটা ওভারঅল সাইবার সিকিউরিটি ফান্ডামেন্টালস আইডিয়া রাখতে, যেন হচ্ছে গিয়ে পরবর্তীতে ক্যারিয়ারের শুরুতেই এক্সপার্টিস না ক্রিয়েট করার চেষ্টা করে, মানে ফান্ডামেন্টালস গ্রো হইতে টাইম লাগে, 1-2 বছর, 3 বছর, 4-5 বছরও লাগতে পারে। অ্যাটলিস্ট গ্রো ইয়োর ফান্ডামেন্টালস, দেন যখন আমার ক্যারিয়ারের একটা ট্র্যাক ক্রিয়েট হয়ে যাবে যে না, যে আমি এখন অফেন্সিভ সিকিউরিটি নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছি, আমি ডিফেন্সিভ সিকিউরিটি নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছি, তখন আমি আমার ক্যারিয়ার ট্র্যাকটাকে ডিরেক্টেড ক্যারিয়ার পাথ বানায় ফেলবো। যে ফর এক্সাম্পল, আচ্ছা ঠিক আছে, অনেকে আছে, আমি এরকম দেখছি অনেক ইঞ্জিনিয়ার্স, বিশেষ করে আমি অপটিমাইজ দিতে থাকা অবস্থায় একজনকে এরকম দেখছি যে সে লাইফের একটা সিগনিফিক্যান্ট পার্ট মোটামুটি 10 থেকে 12 বছর কাটাইছে পেনিট্রেশন টেস্টার হিসেবে। তারপর তার মাথায় আসছে যে না, মাথা সে হঠাৎ করে তার ট্র্যাক চেঞ্জ করে এখন সে অ্যাপ্লিকেশন সিকিউরিটি নিয়ে কাজ করবে। অ্যাপ্লিকেশন সিকিউরিটি মানে কি, সিকিউর প্রোডাক্ট ডেভেলপমেন্ট, সিকিউর লাইফ সাইকেল, ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে কিভাবে হচ্ছে গিয়ে সিকিউরিটি ঢুকানো যায়, এই সকল জিনিসপাতি নিয়ে কাজ করা স্টার্ট করে। ইট ইজ নট বিকজ যে এখন এসডিএলসি একটা খুব ভাইব ওয়ার্ড, সবাই জানে, সবাই করতে চায়, নট ফর দ্যাট, বাট রাদার ফ্রম এন ইন্টারেস্ট যে আমি এতদিন তো পেনিট্রেশন টেস্টিং করছি, আচ্ছা আর ভাল লাগে না, আমি এখন একটা অ্যাপ্লিকেশন সিকিউরিটি করে দেখি। তো এরকমও অনেক পিপল আছে যারা হচ্ছে গিয়ে ক্যারিয়ারের একটা নির্দিষ্ট পরে মনে হয় যে আমি ক্যারিয়ারের ট্র্যাক চেঞ্জ করবো। সো আমার মেইন স্টুডেন্টদের প্রতি একটাই রিকোয়েস্ট থাকবে যে হচ্ছে গিয়ে যে শার্পেন ইউর ফান্ডামেন্টালস ফার্স্ট। ফান্ডামেন্টালসটা অনেক ইম্পর্টেন্ট। ফান্ডামেন্টাল গ্রো হইলে আমি যেই পথে হাঁটি না কেন ওই পথ আমার সুন্দর মতো রাস্তা ক্রিয়েট হয়ে যাবে। রাইট। অ্যান্ড প্রথমে আসলে জেনারেল নলেজগুলো আসলে গ্যাদার করা উচিত, দেন ইউ ক্যান ফাইন্ড ইউর ওন পাথ, যে কোনটাতে আসলে ইন্টারেস্ট বেশি আর কি। আচ্ছা নাবিদ ভাই, আমি হচ্ছে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করতে চাইতেছি, সেটা হচ্ছে আপনি পড়াশোনা করছেন হচ্ছে ত্রিপলিতে, বাট কেরিয়ার শুরু করছেন হচ্ছে আপনার অফেন্সিভ সিকিউরিটিতে। সো এই ক্ষেত্রে একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ম্যাটার করে বাংলাদেশের জব সেক্টরে। সো আপনার সময় আপনি আসলে এটা কিভাবে ফেস করছিলেন? হ্যাঁ, এইটা এইটা বাংলাদেশে যেমন দেখা যায় যে খুব ব্যাকগ্রাউন্ড ম্যাটার করে বিভিন্ন ক্ষেত্রে। ফর এক্সাম্পল হচ্ছে গিয়ে কোত্থেকে স্টাডি করে আসছে, মানে সহজ কথায় একটা সিকিউরিটি বেসড প্রফেশনাল জবে হঠাৎ করে হচ্ছে গিয়ে অন্য একটা ফিল্ডের লোক এসে কাজ করতেছে, এটা অনেকেই চায় না। আবার কম্পিউটার সায়েন্সের এত লোক থাকতে কম্পিউটার সায়েন্স কেন নেওয়া হইতেছে না, এটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে। সো আমার ক্ষেত্রে যে জিনিসটা হয়েছিল যে আমি হচ্ছে গিয়ে ওয়েন আই ওয়াজ ইন থার্ড অর ফোর্থ ইয়ার আমার হচ্ছে কম্পিউটার সিকিউরিটির প্রতি এক্সপোজার আসে, কম্পিউটার সিকিউরিটি আন্ডারস্ট্যান্ড করি, নিজে থেকে কম্পিউটার সিকিউরিটি অনেক স্টাডি করি। ইউনিভার্সিটিতে ওরকম ফর্মালি কম্পিউটার সিকিউরিটি স্টাডিজ তেমন ছিল না, বাট হ্যাঁ কম্পিউটারের আন্ডারস্ট্যান্ডিং, কমিউনিকেশন, এমবেডেড সিস্টেমস এইসব নিয়ে আর কি স্টাডি তো ছিল। সো এক্সট্রা কম্পিউটিং রিলেটেড যে পার্টটা ছিল ওগুলো হচ্ছে গিয়ে দেখা গেছে আমার ক্ষেত্রে অনেকটা সেলফ স্টাডিতে গ্রো হয়েছে। দেন কেমনে সিটিএফ সলভ করতে হয় এগুলো মোটামুটি আন্ডারস্ট্যান্ড করছি ওই সময়। একটা হিউজ, আমার লাইফে একটা হিউজ ইম্পর্টেন্ট পার্ট গেছে হচ্ছে গিয়ে পাশ করে বের হওয়ার পর আমি পাশ করি 2019-এর ডিসেম্বরে। তো পাশ করে বের হওয়ার পরপরই হচ্ছে গিয়ে কোভিড হয়। তো কোভিডের টাইমে তো সবকিছু বন্ধ। তো ওই সময় আই ওয়াজ থিঙ্কিং লাইক, ওই সময় তো অনেক কোম্পানিজ ওইভাবে আর কি অ্যাক্টিভলি রিক্রুটও করে নাই, সো জব রিক্রুটমেন্টও আর কি অনেক কম ছিল। সো দেখা গেছে যে মেজরিটি অফ দ্য মানে সবার ক্ষেত্রে এই জিনিস হয়েছে যে বাসার মধ্যে বসে থাকা হয়েছে, এখন বাসায় বসে কি করব। তো ওই সময়টা আমার কাছে বেশ প্রোঅ্যাক্টিভ গেছে, প্রোডাক্টিভ গেছে। ওই সময় আমি যে কাজটা করছি সেটা হচ্ছে গিয়ে যেহেতু আই আন্ডারস্টুড যে আমি হচ্ছে সাইবার সিকিউরিটি বা সিকিউরিটি ফিল্ডেই কাজ করব, সিকিউরিটি রিসার্চ বা সিকিউরিটি রিলেটেড স্টাফ নিয়ে কাজ করব, আই স্টার্টেড গ্রোয়িং মাইসেলফ। কিভাবে গ্রো করছি নিজেকে, কোর্সেস করছি, কম্পিউটার ফান্ডামেন্টালস থেকে স্টার্ট করে সি প্রোগ্রামিং জানতাম, পাইথন প্রোগ্রামিং ওই সময় শিখছি, পাইথন নিয়ে হচ্ছে গিয়ে অনেক বেশি ফ্যামিলিয়ার হয়েছি। কম্পিউটার নেটওয়ার্কস কেমনে কাজ করে, কম্পিউটার অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করে, ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম। আমি করতাম কি,
আমাদের ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের সিলেবাস ধরতাম, ধরে যেগুলো হচ্ছে ফান্ডামেন্টাল টপিকস, ওগুলোর মধ্যে কি কি বিষয় জানা দরকার ফ্রেন্ডদের সাথে কনসাল্ট করতাম যে আচ্ছা জবের ক্ষেত্রে যদি আমি এই কাজগুলো করতে চাই কোন ফান্ডামেন্টাল টপিকস গুলো আমার জানা প্রয়োজন, ওগুলো আমি শর্টলিস্ট করতাম করে ও ওই পুরো কোভিড এর টাইমে আমি পুরো আপস্কিলিং নিজেকে বিল্ড করার পিছে আর কি ইনভেস্ট করি। তো তখন তারপর যখন হচ্ছে গিয়ে বিকাশে একটা অপরচুনিটি আসে যে হচ্ছে গিয়ে যে এরকম আই ক্যান অ্যাপ্লাই টু অফেন্সিভ সিকিউরিটি টিম, তখন ইন্টারভিউতে আমাকে অনেক কোয়েশ্চেন্স জিজ্ঞেস করা হয় যে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট অফেন্সিভ সিকিউরিটি, পেনিট্রেশন টেস্টিং বুঝি কিনা, বা সিকিউরিটি রিলেটেড অনেক কোয়েশ্চেন্স থাকে। এবং সিকিউরিটি রিলেটেড কোয়েশ্চেন্স গুলা প্রপারলি সলভ করতে পারছিলাম কয়েক ইন্টারভিউ রাউন্ডের পরে। ওইখানে দেখা গেছে যে আহ, উম, বিকাশে যে জিনিসটা ভালো, এবং আমি মনে করি এখনো পর্যন্ত বিকাশে এটাতেই অনেক বেশি ফোকাস করে, রাদার অন্য কোম্পানিজ গুলার ক্ষেত্রে আমি অত জানি না। বিকাশে দেখা গেছে যে আপনি যখন ইন্টারভিউ দিবেন, দে টক অ্যাবাউট ফান্ডামেন্টাল স্টাফস আলট, রাদার দেন নট ফোকাসিং অন পেনিট্রেশন টেস্টিং এ এই টুল ব্যবহার করছি কিনা, বার্ব সুইট ব্যবহার করছি কিনা, মেটাস্প্লয়েড ইউজ করছি কিনা, এইসব জিনিসপাতি জিজ্ঞেস করে না। দে আস্ক অ্যাবাউট ওএসআই মডেল সম্বন্ধে আইডিয়া আছে কিনা, নেটওয়ার্ক লেয়ার গুলো কেমনে কাজ করে, একটা কম্পিউটার রিকোয়েস্ট সেন্ড করলে রেসপন্সে কি আসে, ওই জিনিসটা বুঝি কিনা। সো এই ধরনের কোয়েশ্চেন্স এর সম্মুখীন হয়েছিলাম, এগুলো প্রপারলি অ্যান্সার করতে পারছিলাম, এবং উম, উম, আল্লাহ চাইছে হয়ে গেছে আর কি। তারপর আর কি ট্র্যাজেক্টরি ওইখান থেকে আস্তে 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 এক্সপ্যান্ড হয়েছে আমার ফিল্ড। মানে আমি স্টার্টেড উইথ পেনিট্রেশন টেস্টিং, দেন আস্তে আস্তে ওয়েব অ্যাপ্লিকেশন, মোবাইল সিকিউরিটি, দেন ওইখান থেকে যখন অপটিমাইজ দিতে যায় ওইটা এক্সপ্যান্ড হয়ে অ্যাপ্লিকেশন সিকিউরিটি হয়ে যায়। অ্যাপ্লিকেশন সিকিউরিটি মানে পুরা লাইফ সাইকেলের এভরি সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ করা, প্রোডাক্ট সিকিউরিটি, প্রোডাক্ট ডিজাইনিং সিকিউরিটি, কিভাবে ডিজাইন ক্ষেত্রে সিকিউরিটি থাকবে। এখন কাজ করি সিকিউরিটি রিসার্চ নিয়ে, সেই যে সিকিউরিটি রিসার্চের অন্যতম পার্ট হচ্ছে গিয়ে সিকিউর সফটওয়্যারস বা সিকিউর অ্যাপ্লিকেশন কিভাবে ডিজাইন করবে, প্রবলেমস বের করে ডিজাইন করা, ওইখানে আস্তে আস্তে এক্সপ্যান্ড হয়। সো আমার স্টার্ট হয় এমনি, দেন আস্তে আস্তে এক্সপ্যানশনটা হয় এভাবে। সো ওই যে যারা হচ্ছে গিয়ে অন্য ফিল্ডের লোক সাইবার সিকিউরিটিতে আসতে চায় বা সাইবার সিকিউরিটি ইন্টারেস্ট আছে কি করব, তাদের ক্ষেত্রে আমার একটাই, সেটা হচ্ছে গ্রো ইয়োর সেলফ। আপনি নিজেকে আপনার নিজের স্কিল বিল্ড আপ করলে মানুষজন এমনিই চিনবে, মানুষজন এমনিই জানবে। হ্যাঁ, একটা ব্যারিয়ার ক্রিয়েট হয় অনেক কোম্পানিজ, দেখা যায় যে ফর এক্সাম্পল আই স্টাডিড ইন ইংলিশ, কথার কথা, কিন্তু আমার সাইবার সিকিউরিটি নিয়ে খুব ইন্টারেস্ট, আমি নিজেকে গ্রো করছি, আমার ইংলিশ ভালো লাগে না, আমি আমার অনার্সের টপিক হচ্ছে গিয়ে ফালাই দিয়ে একদম শুরু থেকে শুরু করতেছি। তখন দেখা যায় যে অনেক ক্ষেত্রে সিভি ড্রপ করার পরে কোম্পানি ডাকে না, কারণ হচ্ছে গিয়ে যে আরে ও তো ইংলিশে পড়াশোনা করছে, ও কি সাইবার সিকিউরিটি পারবে। ওই সকল ক্ষেত্রে দেখা ইউ হ্যাভ টু শো ইউর স্কিলস। কিভাবে স্কিল দেখাবো, সিভির মধ্যে আমি কি কি করছি না করছি, রিজিউমের মধ্যে এইসব জিনিসপাতি লিখতে হবে, আমার প্রজেক্টস, আমার এফিসিয়েন্সিস, কজ ইউ আর সেন্ডিং আ পিস অফ পেপার, ওইটার বেসিসে আর কি সে অনেক কিছু জাজ করবে। সো মেক ইট লুক ওয়ার্থ ওয়াইল যে আমি ইংলিশ থেকে পাশ করলে আমি এইসব জিনিসপাতি জানি, দেন ইন্টারভিউ আসলে ইউ হ্যাভ দ্যাট টাইম টু ডু এভরি সিঙ্গল থিং। রাইট। থ্যাংকস ফর ইয়োর ডিটেলস এক্সপ্লেনেশন। আচ্ছা, আর একটা জিনিস জানতে চাইতেছি ভাই, সেটা হচ্ছে বিকাশে থাকাকালীন আপনার আসলে অফেন্সিভ সিকিউরিটিতে কোর কি কি, মানে টেকনিক্যাল পার্সপেক্টিভে কি কি নিয়ে কাজ করা হইতো, যদি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করেন, যে বা কোনো ধরনের সিনারিও আছে কিনা যেটা মনে আছে আর কি। আচ্ছা, বিকাশে হচ্ছে গিয়ে মেজরিটি অফ দ্য ক্ষেত্রে আমার কাজ ছিল হচ্ছে গিয়ে, মানে ইনিশিয়ালি একটা হিউজ ইম্পর্টেন্ট কাজ ছিল পেনিট্রেশন টেস্টিং, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট এন্ড পেনিট্রেশন টেস্টিং। আমাদের অটোমেটেড টুলস ছিল, প্লাস হচ্ছে গিয়ে ম্যানুয়াল পেনিট্রেশন টেস্টিং। সো আমরা হচ্ছে গিয়ে অটোমেটেড টুলস দিয়ে স্ক্যান করতাম, স্ক্যান করে ওগুলোর রিপোর্টগুলো পাঠাইতাম, ডেভেলপার্স উড ফিক্স দোজ। আর পেনিট্রেশন টেস্টিং এর রিপোর্টও সেপারেট ভাবে যাইতো, আমরা পেনিট্রেশন টেস্টিং রিপোর্ট সেন্ড করতাম, ওটার উপরে ডিসকাশন হতো। সো বিকাশে ইনিশিয়াল স্টেজে যখন আমি জয়েন করি তখন আর কি এই ধরনের কাজগুলো সবচেয়ে বেশি হতো। এবং আমাদের তো মেইন হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন, সো মোবাইল অ্যাপ্লিকেশন সিকিউরিটি ইজ এ হিউজ পার্ট। তো আমরা হচ্ছে গিয়ে পেনিট্রেশন অফেন্সিভ সিকিউরিটি টিমে দেখা গেছে মোবাইল অ্যাপ্লিকেশন পেনিট্রেশন টেস্টিং নিয়ে হিউজ লেভেলের কাজ মোবাইলে করা হইলো, হয়েছে। এটা কি মোবাইলের কোর কোর অ্যাপ্লিকেশন গুলো টেস্ট করা না ব্যাক এন্ডের এপিআই গুলো?
বোথ এপিআইও কাজ করা হয়, মেইন কোর অ্যাপ্লিকেশন নিয়েও কাজ করা হয়। মানে দিস ইজ আ ভেরি গুড কোয়েশ্চেন। আমরা তখন যখন বিভিন্ন ভেন্ডরের কাছে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনগুলো দিতাম, আমাদের উই উই ওয়ার নট স্যাটিসফাইড। কেন? কারণ দ্যাট অর্গানাইজেশনস would test only the APIs in the background, nothing else. Just বার্ব সুইটের সাথে হুক করায় দিয়ে দেন হচ্ছে গিয়ে এপিআই টেস্টিং করতো। ও যেটা আমি পার্সোনালি মনে করতাম হচ্ছে গিয়ে যে ইজ অ্যান অ্যাবসার্ড, কজ আমি হচ্ছে গিয়ে এপিআই কলস গুলো সেপারেট যদি নিয়ে একটা পোস্টম্যান দিয়ে পেস্ট করি, একই ধরনের জিনিসপাতি হবে। হুম। আমার কাছে মেইন ফোকাস হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশনের রুট লেভেল নিয়ে কাজ করা, যে অ্যাপ্লিকেশনটা কোনো কিছু এক্সপোজ করতেছে কিনা, অ্যাপ্লিকেশন থেকে কোনো কিছু বের করে আনা যাচ্ছে কিনা। সো হোয়াট উই ট্রাই টু ডু তখন, আমরা হচ্ছে গিয়ে সেপারেট ফোকাস করা স্টার্ট করি হচ্ছে গিয়ে মোবাইল অ্যাপ্লিকেশনের কোর পেনিট্রেশন টেস্টিংটা নিয়ে। একবারে এসপি এর হচ্ছে এমএসটিজি ধরে ধরে ওগুলো নিয়ে কাজ করা শুরু হয়। সো দেখা গেছে যে মোবাইল অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করে, মোবাইল অ্যাপ্লিকেশনের একেবারে কোর ডেভেলপমেন্ট, দেন হচ্ছে গিয়ে প্যাকেজিং, সাইনিং, এভরি সিঙ্গেল থিং হচ্ছে গিয়ে আমরা তখন টেস্টিং স্টার্ট করি আর কি মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে। So mobile application was a huge work in while I was in Bikash. আফটার মোবাইল অ্যাপ্লিকেশন আমরা হচ্ছে গিয়ে আস্তে আস্তে ফোকাস শিফটে অ্যাপ্লিকেশন সিকিউরিটির দিকেই যায় কাজগুলা। মেইনলি হচ্ছে কি একটা সিকিউর লাইফ সাইকেল বিল্ড করতে হবে, কজ যে কোনো সিস্টেমকে সারাটা দিন পেনিট্রেশন টেস্টিং করা ইজ নট আ গুড আইডিয়া। এবং পেনিট্রেশন টেস্টিং এর রুলও বলে যে বছরে 1 থেকে 2 বার করতে হবে, এর বেশি করাটা মানে যে কোনো বড় কোম্পানিতে যাব, প্রসেস পলিসি বলে যে বছরে 1-2 বার পেনিট্রেশন টেস্টিং করতে হবে। হ্যাঁ, পেনিট্রেশন টেস্টিং ইউজুয়ালি অত লাগে না, আনলেস আমি সিকিউরিটি রিসার্চ করতেছি। যারা সিকিউরিটি কোর রিসার্চ করে, যে আমার প্রোডাক্টের সিকিউরিটি নিয়ে কাজ করতেছি, তারা নিয়মিত এই টেস্টিং গুলো করে থাকে। সো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট থাকে হচ্ছে একটা কন্টিনিউয়াস ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট এবং ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট লাইফ সাইকেল ক্রিয়েট করা। তো তারপর আস্তে আস্তে গ্রো হয় যে কিভাবে আহ, একটা প্রপার সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের মধ্যে সিকিউরিটিকে ইনকর্পোরেট করে দেওয়া। এবং কথার কথা তখন কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টস হচ্ছে। ফর এক্সাম্পল, উই বট ডিফারেন্ট ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট টুলস, অটোমেটেড দোজ, যে অটোমেটেড টিকেট ক্রিয়েট হয়ে যাচ্ছে, ওরা ওইখান থেকে হচ্ছে গিয়ে টিকেটটাকে রিজলভ করে ফেলতেছে। হ্যাঁ। সো এই ধরনের কাজ পরবর্তীতে স্টার্ট হয়। সো বিকাশে আমার প্রথম 1-1.5 বছর দেখা গেছে যে এই পেনিট্রেশন টেস্টিং নিয়ে কাজ ছিল। তারপর আস্তে আস্তে শিফট হয়ে অ্যাপ্লিকেশন সিকিউরিটি হোল ডেভেলপমেন্ট লাইফ সাইকেল নিয়ে কাজ করা স্টার্ট করি। অ্যান্ড অপটিমাইজেশনও সিমিলার। আমরা পেনিট্রেশন টেস্টিং ওইভাবে করতাম না, মানে ওই যে বছরে 1 থেকে 2 বার করা লাগতো। কিন্তু ওই যে ইম্পর্টেন্ট পার্ট ছিল হচ্ছে গিয়ে থার্ড পার্টি ভেন্ডরের পেনিট্রেশন টেস্টিংকে ইয়া করা, ভেরিফাই করা, দেন হচ্ছে গিয়ে প্রপারলি কমিউনিকেটিং উইথ দ্য ডেভেলপার্স, যে ঠিকঠাক করো, ডেভেলপমেন্ট লাইফ সাইকেল সিকিউরিটিকে ইমপ্লিমেন্ট করা, নিয়মিত একটা ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টের থ্রুতে যাওয়া, এইসব জিনিসপাতি আর কি পরবর্তীতে কাজের দিকে আগায়। আচ্ছা, আপনার এই মোবাইল অ্যাপ্লিকেশন সিকিউরিটিতে আপনাদের কি 2টা পার্টি তো ছিল, লাইক অ্যান্ড্রয়েড এন্ড হচ্ছে iOS? দুইটাই ছিল। আইওএস নিয়ে আমরা ওইভাবে তেমন, আমি যখন ছিলাম তখন ওইভাবে কাজ হতো না। এখন কিভাবে কাজ হয় মানে আমার ওইভাবে আইডিয়া নাই। এটা তো আচ্ছা, সেই আমি বিকাশ হ্যাঁ, সেই 23-তে অনেক ছাড়ছি। আগের সো কথা। হ্যাঁ, বাট ওই আচ্ছা, টাইমে আমরা হচ্ছে গিয়ে সোললি ফোকাসড অন অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস নিয়ে আমরা ওইভাবে শুরুর দিকে ফোকাস করি নাই। বাট আমরা হচ্ছে ভালনারেবিলিটি অ্যাসিস্টটা করতাম আইওএস এর, যে আচ্ছা দের ইস এ প্রবলেম হিয়ার। আর ব্যাকগ্রাউন্ডে তো এপিআই দুইটার ক্ষেত্রেই সেম। হুম, আচ্ছা, আমি আরেকটু একটু টেকনিক্যাল ঢুকি। হ্যাঁ, মোবাইল অ্যাপ্লিকেশন সিকিউরিটি আপনি তো ধরেন অ্যান্ড্রয়েডই, সো সেই ক্ষেত্রে অনেকে তো আছে যে মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে চায়, বা এটার অ্যাপটা ডিবাগ করে মানে কেমন আসলে ভিতরের সোর্স কোড পড়া যায়, দেন এই প্রসেসটা আসলে কি অ্যান্ড কি কি টুলস গুলো লাগে, অ্যান্ড দেন কোন কোন জিনিসগুলো জানা লাগে। লাইক এখন হচ্ছে যেমন কোটলিন দিয়ে ডেভেলপমেন্ট করে, যেমন যেগুলো আগে ছিল হচ্ছে জাভা বেসড। সো এই একটু ইনসাইট যদি একটু শেয়ার দেন। জাভা ছিল, কোটলিন বেসড, বিকাশের অ্যাপ হচ্ছে ফ্লাটার বেসড। হ্যাঁ। সো ফ্লাটার অ্যাপ্লিকেশন অনেক আছে। ফ্লাটার অ্যাপ্লিকেশন
ইজ আ গুড থিং ক্যান ফ্লাটার দিয়ে অ্যান্ড্রয়েড আইওএস দুইটাই একসাথে ডেভেলপ করা যায়। সো এটা একটা ব্যাপার। সো আমরা যে কাজগুলো করতাম ইনিশিয়ালি, আমার যতদূর মনে পড়ে, মানে লাস্ট 23 এ মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে লাস্ট কাজ করছি, তারপর আর করি নাই। সো হয়তো বা অত ডিটেলস ওইভাবে বলতে পারবো না, বাট 23 পর্যন্ত আমরা যে ধরনের কাজগুলো করছি ওই জিনিসগুলো আমি ডিটেলস শেয়ার করতে পারি। সো মোবাইল অ্যাপ্লিকেশন পেনিট্রেশন টেস্টিং এর একটা অন্যতম পার্ট হচ্ছে গিয়ে মোবাইল অ্যাপ্লিকেশনটাকে প্যাকেজটাকে খোলাটা আগে জানতে হবে ভালো মতো। খুলে কোন ডেটা, কোন ফাইল, কি কাজ করতেছে, এটার একটা আর্কিটেকচার হায়ারার্কি সম্বন্ধে প্রপার ইনডেপথ নলেজ থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। এক, এটা হচ্ছে গিয়ে আমি মোবাইল অ্যাপ্লিকেশনের প্যাকেজটা নিয়ে এপিকে এর প্যাকেজটা নিয়ে কাজ করা, এবং ওইটাকে হচ্ছে গিয়ে সহজ কথা হচ্ছে গিয়ে ডিবাগ করে ডিকম্পাইল করে হচ্ছে ভিতরের ফাইলসগুলো চেক করা, অ্যান্ড দেন দুই ধরনের কাজ থাকে। একটা হচ্ছে বেসিক প্লেন টেক্সটে কোনো ঝামেলা আছে কি না, বা এপিআই কলস গুলো চেক করা, বা কোন কোন ডেটার সাথে কাজ করা, এই জিনিসপাতি আছে। যেমন আমরা একটা টুল ইউজ করতাম খুব, সেটা হচ্ছে মবেসেফ নাম। আমরা খালি এপিকেটা তুলে দিতাম, অনেক ডেটা ইনফরমেশন আমাদেরকে দেখা দিত, হুইচ ওয়াজ গুড টু স্টার্ট এ রিকনসেন্স অন দ্য হোল অ্যাপ্লিকেশন, যে কি কি এক্সপোজ হচ্ছে, কোন কোন ইম্পর্টেন্ট ফাইল। যেমন আমাদের একটা ইম্পর্টেন্ট সেক্টর হচ্ছে কোনো পাসওয়ার্ড এক্সপোজ হইতেছে কিনা। হ্যাঁ, তো আমরা দেখতাম যে ওইখানে একটা বেসিক অ্যাসেসমেন্ট করে দিত যে পাসওয়ার্ড রিলেটেড যে কোনো ডেটা পাইছে কিনা, বা কোনো প্লেন টেক্সট আছে কিনা যেটা কোনো ডেটা রিভিল করতেছে, এমন কোনো ইমেল অ্যাড্রেস, এমন কোনো ইউআরএল আছে কিনা যে ইউআরএল গুলো আমাদেরকে থাকার কথা না অ্যাপ্লিকেশনে। সো আমরা একটা প্রথম স্যানিটি চেক করতাম। স্যানিটি চেক করার পরে দেন আমাদের কিছু কাজ ছিল, লাইক আমি একটা এক্সাম্পল হিসেবে শেয়ার করতে পারি যে আমাদের একটা ইম্পর্টেন্ট টেস্টিং পার্ট ছিল যে ওটিপির টেস্টিং। ওটিপি টেস্টিংটা আমরা কিভাবে করতাম সেটা হচ্ছে, ফর এক্সাম্পল, আমার অ্যাপ্লিকেশন থেকে তো মানে একটা অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করে, মোবাইল অ্যাপ্লিকেশন আমি যখন বিকাশের অ্যাপ্লিকেশনটা খুলবো, বা আমি যে কোনো হচ্ছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস কোম্পানির অ্যাপ্লিকেশন খুলবো, খোলার পর আমি তাকে ইউজার নেম, লগ ইন, এটসেট্রা এটসেট্রা দিছি, ঢুকে গেছি। ঢোকার পরে আমি যখন একটা ট্রানজ্যাকশন করব, তখন সে আমাকে একটা ওটিপি সেন্ড করবে। হুম। তো বিকাশ বা অন্যান্য মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেসের একটা অন্যতম ব্যাপার হচ্ছে গিয়ে ডিভাইস বাইন্ডিং, যে আমি যেই ডিভাইসে আসি ওই ডিভাইসে ওটিপি আসবে, অন্য ডিভাইসে ওটিপি যাবে না। হ্যাঁ, তো আমরা টেস্ট করতাম এরকম যে আমরা হচ্ছে গিয়ে যে ফাইলগুলা, লাইব্রেরি ফাইলগুলা, দেন যে ফাইলগুলো হচ্ছে গিয়ে বেসিক্যালি আমরা হচ্ছে গিয়ে জেডএক্স গুই বলে একটা সফটওয়্যার আছে, যেখানে এপিকে দিলে সে হচ্ছে গিয়ে জাভা কোডস গুলো দিয়ে দিত, বা কোটলিন থাকলে অনেক সময় দেয়, মানে অত অ্যাবস্ট্রাক্ট দেয়, বাট আন্ডারস্ট্যান্ড করা শিখছিলাম যে কিভাবে কোটলিন জাভাকে আর কি ম্যাপ করানো যায়। সো ওই ডেটাগুলো দিয়ে দিত, তখন আমরা হচ্ছে ওই লজিকগুলোর ক্ষেত্রে যাইতাম যে এটা ওটিপির লজিক, এখানে কোনো ডেটা এক্সপোজড আছে কিনা। যদি ডেটা এক্সপোজ থাকে আমরা ওইটাকে চেঞ্জ করার চেষ্টা করতাম, যে আচ্ছা ঠিক আছে, এটা চেঞ্জ করে ওটিপিটাকে অন্য কোথাও সেন্ড করা যায় কিনা। এই টেস্টিংগুলো করতাম, করে আমরা রিসাইনিং করতাম, রিসাইনিং করে মোবাইলে টেস্ট করতাম। আবার একই মোবাইলে ক্লোন অ্যাপ্লিকেশনসগুলো আছে কিনা এগুলো টেস্টিং করতাম, যে দুইটা অ্যাপ্লিকেশন সাইমালটেনিয়াসলি রান করা পসিবল কিনা। সো এই ধরনের অ্যান্ড্রয়েড প্যাকেজ ভিত্তিক এই টেস্টিংগুলো করা হতো। সো ওই যে যেই টুলসগুলো ইউজ করতাম, আমি যদি টুলসের নাম যেটা বলি, ওরকমভাবে ইউজ করতাম হচ্ছে মেইনলি মবেসেফ। আমি যেটা মেইনলি ইউজ করতাম, এপিকে টুল ইউজ করতাম হচ্ছে গিয়ে ডিকম্পাইল করার জন্য, মবেসেফ ইউজ করতাম, জেডএক্স গুই ইউজ করতাম। এই তিনটা ছিল আমার মেইন টুল। দেন বাকি যেই জিনিসপাতি ভিতরে যেই ওগুলো আছে, এগুলো সম্পূর্ণ রকমের ম্যানুয়াল টেস্টিং আর কি, যে আর কি কি করা যায়। এই তিনটা টুলই আর কি আমি মেইনলি, মানে আমি বেসিক্যালি এই তিনটা টুলের উপরই ভরসা করে তারপর সাইনিং টাইনিং এর টুলগুলো আমি ভুলে গেছি, যে সাইনিং কিভাবে, সাইনিং করার জন্য কি টুলগুলো ইউজ করতাম। বাট বেসিক্যালি ম্যানুয়াল, ইউ হ্যাভ টু ডিকম্পাইল ইট, আন্ডারস্ট্যান্ড ইট, চেক ইট, প্রত্যেকটা ফাইল দেখবো, প্রত্যেকটা জিনিস আন্ডারস্ট্যান্ড করবো, মবেসেফ থেকে একটা বেসিক ভেরিফিকেশন নিব, দেন আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করবো যে কোন ধরনের লজিক্যাল ইস্যুসগুলো বের করা পসিবল, দেন ওইভাবে আর কি অ্যাটাক করা। আপনার আবার রান টাইমেও আমরা কাজ করতাম এডিবি ইউজ করে।
যে ফ্রিডা দিয়ে হুকিং করায় বিভিন্ন টেস্টিং স্ক্রিপ্টস পাওয়া যেত। আমরা কিছু টেস্টিং স্ক্রিপ্টস লিখতাম, ওটা ফ্রিডা দিয়ে হুক করায় ওগুলো রান করার চেষ্টা করতাম। আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল, সেটা হচ্ছে আমরা ইয়া করতাম, সেটা হচ্ছে গিয়ে লগ মনিটরিং করতাম। আমরা হচ্ছে গিয়ে এডিবির সাথে কানেক্ট করে পুরো অ্যাপ্লিকেশনটা রান করতেছি, নিজেরা নিজেরা টেস্ট করতেছি, এবং ব্যাকগ্রাউন্ডে যে লগ হইতো ওই লগ ক্যাট করে লগগুলা কালেক্ট করে আমরা দেখতাম যে কোনো ইউজার ডেটা ডিভাইসের লগে সেভ হইতেছে কিনা। হ্যাঁ, বিকজ এখানে ডেটা প্রাইভেসি অনেক ইম্পর্টেন্ট, তো কাস্টমারের কোনো কিছু যেন ডিভাইসের থাইকা না যায়, ওই জিনিসগুলো হচ্ছে গিয়ে খুব ইম্পর্ট্যান্ট। সো সেই ক্ষেত্রে যে জিনিসটা হয় যে কোনো কারণে ডিভাইস যদি কম্প্রোমাইজ হয়, হ্যাঁ, নানা ধরনের সমস্যা হতে পারে যে বিকাশের অ্যাপের ক্ষেত্রে। সো আমরা আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে কি আমরা লোকালি কোনো কিছু স্টোর করে রাখতেছি কিনা, যে জিনিসগুলো পরবর্তীতে আমাদের এগেনস্টে কাজ করবে, এগুলো আর কি চেক করতাম। সো লগ মনিটরিং একটা ইম্পর্টেন্ট পার্ট ছিল। আমরা দেখা গেছে যে পুরা অ্যাপ্লিকেশন আমরা নিজেরা নিজেরা রান করতেছি, করার পর লাস্টে একটা বিশাল লগ নিয়ে চেক করতাম যে ওইখানে কোনো কি কি অ্যাক্সেস হয়েছে, কোন ডেটা অ্যাক্সেস হয়েছে, কোন অ্যাপ, আমার অ্যান্ড্রয়েডের কোন পারমিশনস গুলো অ্যাক্সেস হয়েছে, এইসব জিনিসপত্র চেক করা হতো। এবং আমরা এগুলাও ভেরিফাই করতাম যে ফর এক্সাম্পল আমাকে 10টা পারমিশন হচ্ছে গিয়ে আছে, ক্যামেরা পারমিশন এটসেট্রা এটসেট্রা। এখন ওই পারমিশনগুলো ভ্যালিড পারমিশন কিনা। ফর এক্সাম্পল আমার মানে দিস টেস্টিং ইজ সর্ট অফ লাইক আমার ক্যালকুলেটর অ্যাপ কেন ক্যামেরা চাবে, হ্যাঁ, এই ধরনের টেস্টিং গুলো করতাম। যে আমার বিকাশ অ্যাপে কন্ট্যাক্ট চাচ্ছে, কতটুকু পর্যন্ত কন্ট্যাক্ট চাচ্ছে, ও কি কন্ট্যাক্ট সেভ করে রেখে দিচ্ছে, নাকি হচ্ছে গিয়ে জাস্ট পারমিশন নিয়ে জাস্ট একবার দেখে ওই ডেটাটাকে ইউজ করতেছে। সো এই ধরনের টেস্টিং গুলো আমরা করতাম। আচ্ছা, আমার একটা জিনিস জাস্ট মাথায় আসলো। আপনারা কোনো ব্যাকডোর লাগাইতেন কিনা, লাইক যে কোনো সময় হচ্ছে তাদের ক্যামেরা পারমিশন নিয়ে তাদেরকে মানে দেখাবে, এই ধরনের না, কোনো আমরা কিছু অনুষ্ঠান আছে? আমরা ওই ধরনের টেস্টিং করতাম না, কজ এগুলো তো মেইনলি দেখা যেত যে ডিভাইস কম্প্রোমাইজ করার জন্য হচ্ছে গিয়ে টেস্টিং। তো আমাদের সোল ফোকাস থাকতো হচ্ছে অ্যাপ্লিকেশন, আমাদের মানে ডিভাইস কম্প্রোমাইজ ইজ নট আমাদের স্কোপের মধ্যে পড়ে না আর কি। হুম, সো এই কারণে কিন্তু আমরা নিজেরা নিজেরা ফান করার জন্য ওই ধরনের টেস্টিং হালকা পাতলা করা যায়, কিন্তু আমরা হচ্ছে এই জিনিসটা ইভেন আমাকে যদি কোনো পেনিট্রেশন টেস্টিং কোম্পানি এই ধরনের টেস্টিং রিপোর্টও দিত, আমরা এইগুলোকে ভ্যালিড ধরতাম না, কজ এটা হচ্ছে ডিভাইস কম্প্রোমাইজ। সো ডিভাইস কম্প্রোমাইজ ইজ ডাজ নট ফল ইনটু আওয়ার স্কোপ। ইউজার কি করলো না করলো এটা ইউজারের ব্যাপার। আমি ফ্রম অ্যান অ্যাপ্লিকেশন পার্সপেক্টিভ, আমি তো হচ্ছে গিয়ে কোনো আমাদের রুল হচ্ছে গিয়ে কোনো মডিফাইড ডেটা হচ্ছে, সরি, মডিফাইড অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবে না। মডিফাইড, এখন কোনো ইউজার যদি মডিফাইড অ্যাপ্লিকেশন অন্য কোনো অ্যাপ স্টোর থেকে নামায় ইউজ করে, ওইটার লায়াবিলিটিস আবার আমাদের না। সো আমরা ওই ধরনের টেস্টিং গুলো আর কি মানে আউট অফ স্কোপ রাখতাম। আচ্ছা, আর ফ্রড ডিটেকশনের কি আলাদা টিম থাকতো? ফ্রড ডিটেকশন, এটা একটা গুড কোয়েশ্চেন। ফ্রড ডিটেকশনের টিম আলাদা, বিকাশে একটা বিশাল ডিপার্টমেন্টই আছে ফ্রড ডিটেকশনের। বাট কিছু কিছু কাজ আসতো ফ্রড ডিটেকশন রিলেটেড, লাইক ফর এক্সাম্পল কোন একটা ফ্রড কেস হয়েছে, তো ওইটার ভ্যালিডেশন কেমনে কাজ হইতেছে, কিভাবে হইতেছে, ওইটাকে কিভাবে টেকনিক্যাল ট্রান্সলেশন করা যায়। ফর এক্সাম্পল বাংলাদেশের কোন এক প্রত্যন্ত অঞ্চলে বিকাশ অ্যাপ দিয়ে কোনো একটা হাবিজাবি কাজ করে ফেলছে, তো এরকম একটা নিউজ আসতো, আমরা ওই জিনিসটাকে রিটেস্ট করতাম, রিডো করতাম, এবং আমরা টেকনিক্যাল সাজেশনস দিতাম টিম গুলাকে যে হেই, এই এই প্রবলেমস পাওয়া গেছে, প্লিজ ফিক্স দিস আপ। বাট তারপরে মেইনলি হচ্ছে হচ্ছে গিয়ে ট্রানজাকশন তো অটোমেটেড ফ্রড ডিটেকশন সিস্টেম ছিল, যেগুলো ট্রানজাকশন গুলোকে সেপারেট ভাবে ফ্রডুলেন্ট ট্রানজাকশন হিসেবে সেপারেট ভাবে আর কি ফ্ল্যাগ করে দিত। ওইটার জন্য আলাদা সক টিম ওইভাবে কাজ করতো আর কি। আচ্ছা, আচ্ছা, আরেকটা জেনারেল কোশ্চেন, এটা ধরেন আমাদের ধরেন টেকনিক্যালের বাইরে, যেমন এখন এই বিকাশ বা নগদ বা এই ধরনের যে ইয়াগুলো হয়, মানে স্ক্যাম গুলো হয়, এগুলা সম্পর্কে মানে আপনার ধারণা কি, মানে এগুলো আসলে কিভাবে ঘটে? আমি দেখছি যে হচ্ছে গিয়ে 90 to 95% স্ক্যাম হচ্ছে গিয়ে এই টাইপের, ওই যে আপনার পিনের সাথে 10 যোগ করেন 20 বিয়োগ করেন, এই টাইপের স্ক্যাম। এবং মানুষজন এত প্রফেশনাল হয়ে গেছে, বিশেষ করে এখন এই যে চ্যাট জিপিটির আমলে আরো এত প্রফেশনাল হয়ে গেছে স্ক্যামিং ফ্রডিং এর নতুন নতুন ক্ষেত্রে। টেকনিক বের করে। হ্যাঁ, নতুন নতুন টেকনিক আইসে পড়ে। যেমন আমি হাইলি সাজেস্ট করব যে
ইন্ডিয়াতে একটা ইনসিডেন্ট আছে যে জামতারা বলে না কি জানি, সো ওদের একটা টিভি সিরিজ আছে নেটফ্লিক্সে। হুম। আই হ্যাভেন্ট সিন ইট বাট আই হ্যাভ হার্ড দ্যাট বেসিক্যালি স্ক্যাম কিভাবে হয়, ফ্রড কিভাবে হয়, এটা নিয়ে একটা বিশাল বিস্তর আলাপ আলোচনা হয় আর কি। সো ইফ ইউ ইফ পিপল ওয়ান্টস টু সি দ্যাট, তাহলে আন্ডারস্ট্যান্ড করবে স্ক্যাম বা ফ্রডিং কেমনে হয়। বেসিক্যালি হয় কি, মানে ইউজুয়ালি যে জিনিসটা থাকে, যে মোস্ট কমন পার্টস হচ্ছে এই পিন রিলেটেড জিনিস, ভুল করে পিন দিয়ে দিছি, বা হচ্ছে গিয়ে কোনো একটা, ফর এক্সাম্পল এরকম সিস্টেমও কিন্তু আছে যে আমি জানি না এখন এই সিস্টেমটা ঠিক করছে কিনা। আগে একটা টাইম ছিল যে যখন হচ্ছে ডিভাইস বাইন্ডিংটা ছিল না, তখন অনেকে কি করতো যে ফোন নাম্বার দিয়ে দিত হচ্ছে গিয়ে অন্যের ফোন নাম্বার, ওর ওটিপিটা আসতো তোর ফোনে, কিন্তু ও ওরে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে যে আমি বিকাশ থেকে ফোন দিছি, আপনার ফোনে হ্যাঁ, এখন একটা ওটিপি বিকাশ থেকে যাবে, নাহিদ আমার এটা বলছে আর কি। লাগবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এই ধরনের ফ্রডুলেন্ট ব্যাপার স্যাপার গুলো অনেক ছিল। সো ইন জেনারেল পার্সপেক্টিভ এগুলো থাকে, বাট হ্যাঁ, কিছু ফ্রড আমরা পাইছি, যেমন হচ্ছে গিয়ে পাইতাম আর কি, লাইক অ্যাপ ক্লোনিং এর ব্যাপার, যে অ্যাপ ক্লোন এরকম কিন্তু অনেক, যেমন আমি কয়েকদিন আগে একটা দেখছি, আহ, একটা নির্দিষ্ট দেশের একটা একে ফার্ম দেখছি, অ্যাপ্লিকেশন ফার্ম দেখছি। ওরা কি করে, মোবাইল ডিভাইসের ফার্মওয়্যারটা বের করে বিশাল একটা হচ্ছে গিয়ে ইয়া বানায়, টেস্ট বেঞ্চ বানায়, যেখানে 10-15টা মোবাইলের খালি হচ্ছে গিয়ে ফার্মওয়্যার, খালি হচ্ছে গিয়ে হার্ডওয়্যার ডিভাইসটা আছে। ওরা ওই জিনিসটা হচ্ছে গিয়ে কোনো একটা মনিটর টনিটরের সাথে লাগায় সাইমালটেনিয়াস 10 থেকে 12টা ডিভাইস এট এ টাইম চালাইতে পারে। এবং এটা বাংলাদেশে আসছে কিছুদিন আগে। ও আচ্ছা, এটা আমি জানতাম না। তো এই এই সোর্ট অফ ডিভাইস অনেকে ইউজ করে হচ্ছে গিয়ে স্ক্যামিং ফ্রডিং এর জন্য ব্যবহার করে, যে সাইমালটেনিয়াস বিভিন্ন তার মধ্যে বিভিন্ন অন্যান্য মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস অ্যাপস ইউজ করা। সো এগুলা হচ্ছে গিয়ে খুব মানে ফান থিংস টু ওয়ার্ক ওয়েন ইউ আর ওয়ার্কিং উইথ মোবাইল ফিনান্সিয়াল কোম্পানিজ। এই ধরনের ফ্রডস থাকে, তখন হাউ টু মিটিগেট, হাউ টু সিকিউর ইউর ডিভাইসেস ফ্রম দিস সর্ট অফ থিংস, ওগুলো নিয়ে অনেক রিসার্চ ক্রিয়েট হয়। তো হ্যাঁ, এক্স্যাক্টলি এই জিনিসটা আমাদের সময় আসে নাই, বাট এরকম হালকা পাতলা আসছিল যে অ্যাপ ক্লোনিং। হ্যাঁ, আমরা জানছি যে অ্যাপ ক্লোন করছে, তখন ওই যে আমরা ওই সিগনেচার বাইন্ডিং, ডিভাইস বাইন্ডিং, এই সকল ইয়াগুলো, যে অন্য কোনো কথা কথা এরকম, তো এপিকে পিওর .com এটসেট্রা এটসেট্রা অনেক জায়গা থেকে এপিকে নামানো যায়। ওগুলো ভ্যালিড এপিকে, ওগুলো তো আমরা ভ্যালিড এপিকে বলি না, আমরা তো বলি যেগুলো প্লে স্টোর থেকে নামাবে ওইটাই ভ্যালিড এপিকে। সো ওই এগুলো এখনো আছে, ইনভ্যালিড, হ্যাঁ, এগুলো এগুলো এখনো এখনো আছে। কাজ করে আর কি। হ্যাঁ, যেমন কিন্তু টেলিগ্রামে মানুষজন এগুলো হিউজ নামাই কেন পরিমাণ বুঝি না। অ্যাপগুলো ছড়ায় এবং পিপল আননোয়িংলি এক্স্যাক্টলি। আসলে এগুলো ইনস্টল করে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এই এই জিনিসটারই অ্যাওয়ারনেস আর কি। আমরা একটা টাইমে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হয়েছিল বিকাশে, যে অ্যাপ নামাইলে খালি অ্যাপ স্টোর থেকে নামাইতে, অন্য কোনো জায়গা থেকে বা অন্য কারো কিছু বিশ্বাস করতে না। আচ্ছা, এই যে নতুন একটা আরেকটা টার্ম আসলো যে অ্যাওয়ারনেস, তো এই বিষয়টাতে হুম। নিয়ে আপনার মানে বাংলাদেশের পার্সপেক্টিভ অভিজ্ঞতা কি? মানে মানে অ্যাওয়ার না কেন, আমার বা আমরা এখনো কেন পারতেছি না অ্যাওয়ার করতে? অ্যাওয়ার না হওয়ার পিছে আমি একটা সুন্দর একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আই ওয়াজ ওয়ার্কিং ফর আ কোম্পানি, এটা বিকাশের জন্য না। হুম। বা আমার অন্য কোনো কোম্পানি যারা হচ্ছে গিয়ে কানেক্টেড, মানে অন্য কোনো কোম্পানিতে যেগুলোতে কাজ করছি, এইটার সাথে কানেক্টেড না, একটা সেপারেট একটা অর্গানাইজেশন। আই ওয়াজ ওয়ার্কিং উইথ দেম ইন্ডিপেন্ডেন্টলি। এবং হোয়েন আই ওয়াজ ওয়ার্কিং উইথ দেম, আই ফাউন্ড দ্যাট তাদের সিস্টেমে হচ্ছে গিয়ে হিউজ লেভেলের ডেটা এক্সপোজড। কিভাবে ডেটা এক্সপোজ? বেসিক্যালি তারা হচ্ছে গিয়ে একটা পার্টিকুলার সার্ভিস সার্ভ করে। হুম। সো ডেটা এক্সপোজার মানে হচ্ছে গিয়ে যে আমি অ্যাজ এ ইউজার, আমি অন্যান্য ইউজারের বিভিন্ন ডেটা দেখতে পারতেছি, এবং তার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এটসেট্রা সব দেখতে পারতেছি। আচ্ছা, ঠিক আছে, দিস ইজ এ হিউজ ডেটা এক্সপোজার। এটাকে ঠিক করা পসিবল, কজ হচ্ছে এপিআই এ রেস্ট্রিকশনস দেওয়া নাই। সো এটা রিপোর্ট করার পরে, যখন হচ্ছে কি এটা হায়ার অথরিটিস পর্যন্ত গেছিল, তখন হায়ার অথরিটিস এর কোয়েশ্চেন ছিল এটা পাইলে সমস্যা কি। হ্যাঁ, এটা পাইলে সমস্যা কি, দিতে তো হবেই তাদেরকে। হ্যাঁ, ইউজ তো করতে হবে, তাহলে এটা পাইলে সমস্যা কি? এখন
এইটাই হচ্ছে প্রবলেম। বাংলাদেশে হচ্ছে গিয়ে নিজের সাথে যতক্ষণ পর্যন্ত হইতেছে না ততক্ষণ পর্যন্ত শিখতেছে না। হ্যাঁ, তারপর হঠাৎ করে যে একদিন হচ্ছে গিয়ে তার এই ওটিপির ঝামেলা হবে, তারপর থেকে সে সিকিউরিটি অ্যাওয়্যার হয়ে যায়, মানে এই হয় সে রিয়েক্টিভ হয়। রিয়েক্টিভ পার্টে কাজ করে, হ্যাঁ, প্রোয়েক্টিভ রিয়াক্টিভ, না। প্রোঅ্যাক্টিভ কেউ না, রিয়াক্টিভ সিকিউরিটি নিয়ে অনেক কাজ করে। সো আমাদের দেশে অ্যাওয়ারনেসের মেইন প্রবলেমটা এটাই যে প্রাইভেসি নিয়ে আমরা কোনো হচ্ছে গিয়ে ভ্যালু দিই না। হুম, যে ফর এক্সাম্পল, যেমন আমি আমার ইউনিভার্সিটিতে আই এম কারেন্টলি স্টাডিং ইন আ টপিক হচ্ছে গিয়ে সিকিউর কমিউনিকেশন নিয়ে, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এটা কেমনে কাজ করে। সো দেয়ার আর সার্টেন পিপলস, হ্যাঁ, যেমন একটা টার্ম আছে, ইফ ইউ হ্যাভ হার্ড অন নট, দের ইজ কল সাইফার ফাঙ্ক। তো সাইফার হ্যাঁ, ফাঙ্কার্স হচ্ছে গিয়ে এমন সেট অফ লোক যারা হচ্ছে গ্লোবালি প্রথম ডেটা, মানে অ্যানোনিমিটি, হিডেন ডেটা এসব নিয়ে কাজ স্টার্ট করে আর কি। হুম, যে হিডেন মেটা ডাটা, মানে বেসিক্যালি আমি হচ্ছে গিয়ে আমার কমিউনিকেশন করতেছি, এই যে ফর এক্সাম্পল আমাদের এই ডিসকর্ডে এই কমিউনিকেশন হইতেছে, আমরা একটা ভিডিও কলের মধ্যে আছি। এখন কেউ যদি আমার বাইরে থেকে এই ডেটাটাকে আমার নেটওয়ার্কের থ্রুতে কালেক্ট করতে চায়, সে কিন্তু পারবে না, সে জিবারিশ পাবে। হুম, আচ্ছা ঠিক আছে, জিবারিশ পাইলো ভালো কথা, কিন্তু আগে কি হইতো যে মেটা ডেটাও, মানে অ্যাটলিস্ট তো কোম্পানির বুঝতে হবে, এই যে ডিসকর্ড কোম্পানির বুঝতে হবে যে এই ডেটা কার কাছে যাচ্ছে, কে পাইতেছে, কে কার সাথে। কিন্তু সিকিউরিটি ইন্ডাস্ট্রিতে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট হলো যে কেন এই ডেটাও কেন যাইতে হবে, যে আমি কার সাথে কথা বলতেছি, তাহলে তো সে আমি কার কার সাথে কথা বলতেছি এটার একটা ডেমোগ্রাফি সে পেয়ে যাবে, সে আমাকে ট্রেস করতে পারবে, এটসেট্রা এটসেট্রা। সো এই জিনিসগুলো হাইড করাটা খুব ইম্পর্টেন্ট। সো আমাদের পাবলিক জনমতের ক্ষেত্রে দেখা গেছে, মেজরিটি অফ দ্য পিপলের ক্ষেত্রে শুরু থেকে সিকিউরিটি অ্যাওয়্যার না হওয়ার কারণে এই যে কার সাথে কথা বলতেছি এবং কতবার কথা বলতেছি দিনে, এই জিনিসটা যে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এই জিনিসটাই অনেকে বুঝে না। হুম, ফর এক্সাম্পল, কোনো একটা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানির কোনো একটা মানুষকে আমি নিয়মিত টাকা পাঠাইতেছি। হুম, এখন ওই কোম্পানি যদি ডিটেক্ট করতে পারে যে আমি এই লোকটাকে নিয়মিত টাকা পাঠাইতেছি, হোয়াট গ্যারান্টিজ ইউ যে ওই কোম্পানি অন্য কাউকে ওই ডেটা বিক্রি করতেছে না, বা গভর্নমেন্টকে দিয়ে দিতেছে না ওই ডেটাটা। হুম, তাও আমি ধরলাম যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ফ্রড ট্র্যাক করতে হয়, কিন্তু এই যে টেক্সটিং মেসেজিং সিস্টেমসে আমি কার সাথে সারাদিন কথা বলতেছি, এটা তো আমার তার জানার কোনো বিষয় না। হুম, এখন এই ধরনের অ্যাওয়ারনেস গুলা আমরা অনেকে বুঝি না। আমরা আমাদের সিকিউরিটি অ্যাওয়ারনেসের ক্ষেত্রে দেখা যায় যে আচ্ছা, সব সিস্টেমে একই পাসওয়ার্ড দিয়ে রাখছি, মনে রাখতে হবে তাই। হ্যাঁ, বা দেখা গেছে যে পাসওয়ার্ড কোনো একটা খাতার মধ্যে লিখে রাখছি। হ্যাঁ, এই মানে সিকিউরিটি অ্যাওয়ার অ্যাপ্রোচ বা সিকিউরিটি ফার্স্ট অ্যাপ্রোচটা আমাদের মধ্যে নাই, জাস্ট অ্যান্ড জাস্ট বিকজ আমরা ডেটাকে অত প্রাধান্য দিই না। হুম, আমি এটা অলওয়েজই বলি যে আমাদের ডেটার প্রতি প্রাধান্য খুব কম, আমরা ডেটাকে ভ্যালু খুব কম দিই। হ্যাঁ, অন্য 10টা মানুষ, মানে অন্য 10টা উন্নত রাষ্ট্র একটা তথ্যকে যতটুকু ভ্যালিড বানায় বা একটা তথ্যকে যতটুকু ইম্পর্টেন্ট করে, আমরা ওই তথ্যটাকে তত ইম্পর্টেন্ট করি না। ফর এক্সাম্পল, এই যে গত 2-3 বছরে আমরা অনেক নিউজ পাইছি যে এনআইডি ডেটা এক্সপোজ হয়ে গেছে। হ্যাঁ, প্রতি বছরই কোনো না কোনো সরকারি সার্ভিস দেখা যেতেছে যেখানে কোনো এনআইডি ডেটা বা কোনো সিটিজেন ডেটা এক্সপোজ হয়ে যেতেছে। সিটিজেন ডেটার মধ্যে থাকে, এখন অনেকে প্রশ্ন করে আরে এই ডেটা রিলিজ পেলে সমস্যা কি, একটা মানুষের নাম, ডেট অফ বার্থ, তারপর হচ্ছে গিয়ে এনআইডি নাম্বার, এইসব জিনিসপাতি জানলে তো অনেক কিছু করা পসিবল, ইম্পারসোনেট করা যাইতে পারে। হ্যাঁ, ব্যাংকে ফোন দিয়ে ওই কাজগুলো করা যাইতে পারে। হ্যাঁ, এখনো তো ওরকম প্রপার ভেরিফিকেশন বাংলাদেশে নাই, কিন্তু আমরা ওই জিনিসটা এখনো আন্ডারস্ট্যান্ড করি না যে একটা মানুষের জন্মসাল জানলে কি ধরনের সমস্যা হইতে পারে। হুম, তো এই ডেটা অ্যাওয়ারনেসটা খুব ইম্পর্টেন্ট, যে কোন তথ্য ইম্পর্টেন্ট এবং কোন তথ্য ইম্পর্টেন্ট না। শুধু এটাও না, কোম্পানিজগুলোর ক্ষেত্রেও কোন তথ্য আমি ব্যবহার করতে পারবো মানুষের এবং কোন তথ্য ব্যবহার করতে পারবো না, এই জিনিসগুলো জানাটাও খুব ইম্পর্টেন্ট। সো এই অ্যাওয়ারনেসটা আমাদের জনগণের মধ্যে খুব কম। রাইট। আচ্ছা, আপনি যে আরেকটা কথা বললেন এটার সাথে আমি টেট করি, যেমন বাংলাদেশে যেমন কেওয়াইসি বা কেওয়াইসি যখন হচ্ছে আপনার অ্যাকাউন্ট খোলে তখন ধরেন একটু ফিঙ্গারপ্রিন্ট বা ফেস ভেরিফিকেশনটা নেয়, বাট এই যে আফটার ক্রিয়েশন দ্য অ্যাকাউন্ট বা ক্রিয়েটিং দ্য অ্যাকাউন্ট, যে মনে কোনো একটা ইনসিডেন্ট হইলো অ্যান্ড দেন অপোজিট থেকে মানে ইউজার ফোন দিলেন, সেটা কি আদৌ কি অরিজিনালি ইউজার কিনে, যে আপনি বলেন যে যেমন ধরুন কেউ পিআই ডাটা পাইলো, পায়া ওই সেম ইনফরমেশনগুলো সে প্রোভাইড করা শুরু করলো ব্যাংকে ফোন দিয়ে, ব্যাংকের কিন্তু এখানে কোনো মানে ভেরিফাই করার ভেরিফিকেশন কোনো ওয়ে সিস্টেম। নাই।
রাইট। হুম, তো এই এক্স্যাক্টলি। জিনিসগুলো আসলে সিকিউরিটি আসলে এনশিওর করা আস্তে আস্তে উচিত আর কি বাংলাদেশের পার্সপেক্টিভ। এবং দ্যাটস ওয়াই কিন্তু হিউজ পরিমাণ দুর্নীতি বা অনেক কিছু আসলে হইতেছে, আমরা আসলে ট্র্যাকের মধ্যে নাই যে কি হইতেছে না হইতেছে। আর ট্রু। আরেকটা জিনিস হচ্ছে এই যে ডেটা নিয়েই কিন্তু আসলে পুরো ওয়ার্ল্ড বিজনেস করতেছে। So সেই জায়গাটাতে কিন্তু বাংলাদেশ এইটা একদমই এইটাই নাই। এইটাই খুব ইম্পর্টেন্ট, কজ ডেমোগ্রাফি ডেটা ইজ অনেক হিউজ। মানে আমি যদি ডেটা পার্সপেক্টিভে একটা কথা বলি, মানে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট, যেমন একটা হিউজলি ইম্পর্টেন্ট ভালো জিনিস মাথায় আসলো, দেয়ার ইজ এ টপিক কল ডেটা গভর্নেন্স। ডেটা গভর্নেন্স হচ্ছে কোন তথ্য যাবে, কোন তথ্য ঢুকবে, কোন তথ্য, এই জিনিসটাকে গভর্ন করা। সো I was working with this as a separate project with Saudi ministry. সৌদির একটা হচ্ছে গিয়ে ট্রাভেল মিনিস্ট্রি। ওরা বেসিক্যালি একটা ওয়েবসাইট বানাবে, যে ওয়েবসাইটে ওদের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম নিয়ে অনেক তথ্য থাকবে আর কি। ভালো কথা। কিন্তু ওদের মেইন কনসার্ন একটাই, আমি যা দিব না কেন সব কিছু আমার সৌদিতে হচ্ছে AWS এর সার্ভার আছে, সৌদির AWS এ সার্ভ হইতে হবে। তুমি যদি সৌদির AWS ইউজ না করো, আমি আমার দেশে সার্ভার দিব, কিন্তু আমি তোমার সার্ভার ইউজ করবো না। হ্যাঁ, ওর মেইন লজিকটা কি? মেইন লজিকটা হচ্ছে আমার ডেটা আমার দেশের বাইরে যাবে না। ডেটা সভারেনিটি বলে এটাকে। সো আমার ডেটা আমার দেশের বাইরে যাবে না, কিন্তু আপনি খেয়াল করবেন বাংলাদেশে আহ, কোনো বাংলাদেশের নিজস্ব ডেটা সেন্টারের কাজ, মানে বাংলাদেশের নিজস্ব ডেটা সেন্টার বাদ দিলাম, বাংলাদেশে তো কোনো AWS এর ডেটা সেন্টার নাই। হ্যাঁ, ইন্টারন্যাশনাল কিন্তু কোনোটাই বাংলাদেশে আসলে নাই এখানে। তো আমি যদি বলি যে AWS হিউজলি ইউজ হয়, বাংলাদেশের মেজরিটি অফ দ্য কোম্পানি ইউজেস AWS, তার মানে কি বাংলাদেশের মেজরিটি অফ দ্য ডেটা লাইজ ইন ইদার সিঙ্গাপুর আর ইন্ডিয়া। রাইট। হ্যাঁ, সো কেন এই জিনিসটা হবে? এখানে ডেটা সভারেনিটি একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সো ফর এক্সাম্পল, বিভিন্ন দেশ যখন ডেটা সভারেনিটিকে এত ভ্যালু দিতেছে, ইভেন ইন্ডিয়া হ্যাজ পলিসিস রিলেটেড টু ডেটা সভারেনিটি, যে কিভাবে ডেটাটাকে আমার প্রপার গভর্নেন্স দিতে হবে, নিজের দেশের ডেটা নিজের কাছে রাখতে হবে, কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে আমাদের ডেটা সভারেনিটি নিয়ে কাজ খুব কম হয়। সো ওই যে তথ্য, যে এখন ডেমোগ্রাফিক্যালি একটা অনেক ইম্পর্টেন্ট চ্যালেঞ্জ, নেক্সট যদি কখনো কোনো ওয়ার হয় বা নেক্সট যদি কোনো কিছু হয়, মানুষজন এক দেশে বসে আরেক দেশে ডেমোগ্রাফি আন্ডারস্ট্যান্ড করে ফেলবে। হুম, অথচ আমি এই দেশে বসে অন্য দেশের ডেমোগ্রাফি আন্ডারস্ট্যান্ড করতে পারবো না, যে ওই দেশের কোন এলাকায় কি মানুষ কি খায়। কিন্তু US বলি বা হচ্ছে গিয়ে চায়না বলি, রাশিয়া বলি, যে কোনো হচ্ছে গিয়ে বড় উন্নত দেশ, ইভেন ইন্ডিয়া যদি হচ্ছে গিয়ে বসে আন্ডারস্ট্যান্ড করতে চায় যে আমাদের পার্শ্ববর্তী দেশের মানুষজন আহ, কি ধরনের ডেটা বেশি ব্রাউজ করতেছে, ইজিলি এই ডেমোগ্রাফিক ডেটা পেয়ে যাবে, জাস্ট বিকজ আমাদের ডেটা সামারিটা নাই। নট অনলি দ্যাট, খালি ডেমোগ্রাফিক ডেটা আপনি দেখবেন মোস্ট অফ দ্য অর্গানাইজেশন, মোস্ট অফ দ্য কি মানে অলমোস্ট অল অর্গানাইজেশন ইউজেস হোয়াটসঅ্যাপ ফর দেয়ার কমিউনিকেশন, ইন্টারনাল ট্রু, কমিউনিকেশন। সো এটাও হোয়াটসঅ্যাপ কি আছে। আমাদের এবং বানানো? হ্যাঁ, এবং এমন অনেক কোম্পানি আমি জানি যে দে ডেলিবারেটলি সেল ইউর ডেটা টু থার্ড পার্টি অর্গানাইজেশনস। হ্যাঁ, ফর এক্সাম্পল আই এম ইউজিং CCTV ক্যামেরা। হুম, এখন এই CCTV ক্যামেরার ডেটা ক্লাউডে স্টোর হইতেছে বা অন্য কোথাও স্টোর হইতেছে, বা কথার কথা ওরা ক্লাউডে ওই জিনিসটা অ্যানালাইজ করে বলতেছে যে তোমার বাসায় আজকে তোমার বাসার সামনে 10 জন লোক আসছিল। এই ডেটাটা বাংলাদেশি, অনেক বাংলাদেশি কোম্পানিজ আছে যারা CCTV ক্যামেরা ইন্ডাস্ট্রি, CCTV ক্যামেরা নিয়ে কাজ করতেছে, কিন্তু দেখা যাবে যে অনেক কোম্পানিজ আছে এই ব্যাকগ্রাউন্ডের এই ডেটাটা অন্য কোনো কোম্পানিকে সেল করতেছে, যে হ্যাঁ এটা হচ্ছে বাংলাদেশের CCTV ডেটা। হুম, যেন হচ্ছে ওরা ওদের প্রোডাক্টটাকে ডেভেলপ করতে পারে। এখন কে ডেটা কোন পারপাসে ইউজ করবে, ইউ নেভার নো। কেউ হয়তো বা আসলেই তার CCTV ক্যামেরার মডেল ট্রেন করার কাজে ইউজ করতেছে। হ্যাঁ, আবার কিছু মানুষ আছে মনিটর করার চেষ্টা করতেছে যে কোন দেশে মানুষজন হচ্ছে গিয়ে বাসার ভিতরে বেশি থাকে বা বাসার বাইরে বেশি থাকে, এই ধরনের অনেক সার্ভেইং করে। তো ওই ডেটা কত ইম্পর্টেন্ট, এই জিনিসটা জানাটা বা বোঝাটা আমাদের প্রত্যেকটা মানুষের খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। রাইট। আর আরেকটা হচ্ছে এই যে ডেটা সেন্টারের কথা বললেন যে AWS বাংলাদেশে নাই বা অন্যান্য ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলো যেমন বাংলাদেশে নাই, আবার কিন্তু আমরা মানে ওখানেই রাখতেছি। সো আমরা যখন ধরেন ব্যাঙ্কগুলোতে বা বিভিন্ন যারা ধরেন একটু সিকিউরিটি নিয়ে কনসার্ন, তারা আসলে বলার সময় বলে যে আমরা দেশের ডেটা দেশের বাইরে যেতে দেবো না, বাট যখন হ্যাঁ দেশের হ্যাঁ হ্যাঁ ইনফ্রাস্ট্রাকচার আছে কিন্তু দেশের হ্যাঁ। ইনফ্রাস্ট্রাকচার ইউজ সে করবে না, সে না তখন না, হচ্ছে বাইরের ইনফ্রাস্ট্রাকচার ইউজ করবে।
এখানে আমি একটা হাস্যকর কথা বলি, যেটা আমি নিজে শুনছি। দেশে বসেই তো এডাব্লিউএস এ কাজ করা হচ্ছে, তাহলে তো এটা দেশেই আছে। মানে দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট ডেটা সেন্টার ইজ দ্যাট ডেটা, মানে যেখানে আমি তথ্য স্টোর করতেছি, দ্যাট ইজ নট হিয়ার। আমি কাজ করতেছি কি? এখানে বসে তো ফেসবুকও ব্রাউজ করা যাইতেছে, তো ফেসবুকের সব ডেটা কি আমার বাংলাদেশে বসে আছে? বাংলাদেশে কিন্তু ওই ইদানিং দেখতেছি একটা ট্রেন্ড যে বাংলাদেশে কিন্তু কিছু কিছু ডেটা সেন্টার হইতেছে এবং গ্লোবাল মানে স্ট্যান্ডার্ড হ্যাঁ, মেনটেন করে হইতেছে। ও উইচ ইজ ভেরি গুড। এবং আমি এটাও চাই যে যে সকল ডেটা, অ্যাটলিস্ট পিআইআই ডেটা যেগুলো বাংলাদেশের জন্য ইম্পর্ট্যান্ট, এই ডেটাগুলো এইখানে স্টোর হোক, এখান থেকে প্রসেস হোক। অন্যান্য কাজ আমি এডাব্লিউএস এ করলাম, কথা কথা আমি এডাব্লিউএস এ একটা ল্যামডা ইউজ করতেছি, যে আমার নিয়মিত হচ্ছে গিয়ে ট্রেনিং বাংলাদেশের ডেটা। পারপাস বা রিসার্চ পারপাস ওটা ইউজ করুক, ওটা নিয়ে সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ, ওইটা করুক, কিন্তু আমার যখন পিআইআই ডেটা নিয়ে আমি কাজ করতেছি, আমার বাংলাদেশের ডেটা সেন্টার ইউজ করুক, বাংলাদেশের ডেটা সেন্টার দিচ্ছে। এবং চিপার দেন হচ্ছে গিয়ে এডাব্লিউএস এন্ড গুগল। আর কিছুদিন আগে হচ্ছে একটা এই কেস দেখলাম বাংলাদেশে, 3 জন না 2 জন লোক, তারা হচ্ছে এনআইডির ইয়াতেই কাজ করতো। তারা 10 না 12 দিনে 3 কোটি টাকার বেশি সেল করছে এনআইডির ডেটা। সো তাহলে চিন্তা করা যায়। সো তাহলে এদিকে আসলে আমরা সিকিউরিটি কি এনশিওর করবো এখানে? নিজস্ব হুম ইন্টারনাল লোকজনই হ্যাঁ, আসলে এই দিয়ে দিতেছে। ইন্টারনাল ইন্টারনাল থ্রেট অ্যাক্টরস, এটা একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টরস ইন এন্টারপ্রাইজ সাইবার সিকিউরিটি অ্যাজ ওয়েল। লাইক বিদেশের গ্লোবাল সেক্টরেও যে ইন্টারনাল থ্রেট অ্যাক্টরস, প্রত্যেকটা ইন্টারনাল ইউজার্স আর হাইলি মনিটরড, যে ওরা ডেটাটাকে কি করতেছে, ওরা কি অন্য কোনো মানুষকে মেইল করতেছে কিনা, ওরা কি ডেটা ডাউনলোড করতেছে কিনা, প্রত্যেকটা জিনিসের লগ থাকে। যে এই লোক আজকে সারাদিনে 10 বার ডেটা ডাউনলোড করছে। হ্যাঁ, এখন তুমি 10 বার ডেটা ডাউনলোড করতেছো কেন, তোমার পারপাসটা কি, ওইটাও ভেরিফাই করা ইম্পর্টেন্ট। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে এই জিনিস তো নয়। বাংলাদেশে তো আমি বৈশা বৈশা যারা আই এম অ্যাজিউমিং ফ্রম দ্যাট নিউজ, যে বৈশা বৈশা খালি সার্চ করছে, ডেটাবেস নামাইছে, নামায় পেন ড্রাইভে ভরায় আর কি এগুলো বিক্রি করছে। আচ্ছা নাহিদ ভাই, আপনার সাথে ডিসকাস করলে আসলে মানে যতটুকু বুঝলাম, আমরা কিন্তু এই প্রথম ডিসকাশনে, সো যতটুকু হ্যাঁ, বুঝলাম রাত দিন পার হয়ে যাবে। তো আমরা এরপরে যাই। এরপর হচ্ছে অপটিমাইজলির এক্সপিরিয়েন্স আপনি একটু শেয়ার করেন, যে অপটিমাইজলি আসলে অলরেডি ও ওভারঅল একটা আইডিয়া দিচ্ছেন, বাট আর একটু ডিপে যদি বলেন আর কি। ও অপটিমাইজলিতে আমার বেসিক্যালি আরেকটু এক্সপ্যান্ডেড ওয়ে অফ ওয়ার্কিং ছিল। আমি কাজ করতাম হচ্ছে গিয়ে ওভারঅল প্রোডাক্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন সিকিউরিটি নিয়ে। আমাদের কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টরস ছিল, যেমন আমরা থ্রেট মডেলিং নিয়ে কাজ করতাম, যে কোনো একটা প্রোডাক্ট যখন ডিজাইন হইতেছে, ওর বিভিন্ন ডেটা এন্ট্রি পয়েন্টস এবং ওগুলো থ্রেট মডেলিং নিয়ে কাজ করা। যে যেন হচ্ছে গিয়ে যখন সিস্টেম ডিজাইন হবে, তখন যেন ওই থ্রেট মডেলগুলো আন্ডারস্ট্যান্ড করে ওই সিস্টেমটাকে ডিজাইন করে। এক, তারপর আমরা হচ্ছে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট টুলস ছিল, ওগুলো ওই যে ডেটা কালেক্ট করে ডেভেলপারকে পাঠানো, এবং ডেভেলপাররা হচ্ছে গিয়ে ওই ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট টুল থেকে বের করা। এক, পেনিট্রেশন টেস্টিং কোম্পানির যে রিপোর্টস গুলো থাকতো, ওগুলো নিয়ে আমরা কাজ করতাম এবং ওগুলো আমরা ডেভেলপারদের সাথে কমিউনিকেট করতাম। পেনিট্রেশন টেস্টিং, ছোটখাটো কিছু ইন্টারনাল পেনিট্রেশন টেস্টিং করতাম আমরা। এই, তারপর আমরা হচ্ছে গিয়ে সোর্স কোড অ্যানালিসিস করতাম। ওই ডেভেলপারদের হচ্ছে গিয়ে, মানে আমরা আমরা পরবর্তীতে বিভিন্ন টুল ইউজ করছি। হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল এরকম সোর্স কোড অ্যানালাইজার টুল আছে, স্নিক এটসেট্রা। এগুলো হচ্ছে ডেভেলপারকে দিতাম। ডেভেলপাররা কোনো প্রবলেম ফেস করলে ওরা কেন প্রবলেম ফেস করতেছে, কি ধরনের ফিক্স করা লাগবে কোডে, এই ধরনের সাজেশনস গুলো আমরা দিতাম। আরেকটা আমার ইম্পর্টেন্ট কাজ ছিল বাগ বাউন্টি ম্যানেজমেন্ট। আমাদের হচ্ছে বাগ ক্রাউডে হচ্ছে গিয়ে ছিল, প্রোগ্রাম ছিল, ওইখানে প্রচন্ড রিপোর্ট সাবমিট হতো। আমরা বসে বসে হচ্ছে গিয়ে ওই রিপোর্ট গুলো সর্ট করতাম, ভেরিফাই করতাম এবং হচ্ছে পে আউটস গুলো দিতাম আর কি। তো ওভারঅল বলা গেলে এই মাল্টি ডিমেনশনাল ওয়ার্ক ছিল অ্যাপ্লিকেশন সিকিউরিটির ক্ষেত্রে। হুম এছাড়া হচ্ছে আরেকটা আমার ইম্পর্টেন্ট প্রজেক্ট ছিল হচ্ছে ডেভসেকঅপস এর ম্যাচুরিটি মডেল নিয়ে কাজ করতাম। সেটা হচ্ছে আমার কোম্পানি কতটুকু ম্যাচিউরড এবং কি কি ধরনের কাজ দরকার ডেভসেকঅপস এর জন্য, ওইটার মডেলিং করা এবং প্রত্যেকটা টিমকে আর কি সাজেস্ট করা যে তোমার এই প্র্যাকটিস গুলো আনতে হবে, এই ডেভসেকঅপস এর এই প্র্যাকটিস গুলো আনতে হবে, এবং ওগুলাকে সলিডিফাই করার জন্য কি ধরনের কাজ করা লাগবে। এটা এটা ছিল অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রোডাক্ট সিকিউরিটি টিম। এছাড়াও আমাদের ব্লু টিম ছিল,
যারা সিম নিয়ে কাজ করতো, যারা সকের কাজ করতো। সিকিউরিটি অ্যাওয়ারনেস টিম ছিল, যার কাজ ছিল যাদের কাজ ছিল পুরা কোম্পানি ওয়াইড অ্যাওয়ারনেস ট্রেনিং, ডেভেলপারদের হচ্ছে গিয়ে ট্রেনিং দেওয়া যে কোনগুলো প্রপার সোর্স, কিভাবে সোর্স কোড লিখতে হবে, এই ধরনের কাজ ছিল। আর হ্যাঁ, এই কয়েকটা কাজই আর কি। ও আর ব্লু টিমের কাজ ছিল হচ্ছে সক, আইআরসি, এভরি সিঙ্গেল থিং, এই ধরনের প্লে বুকস রেডি করা, নিয়মিত টেবিল টপ এক্সারসাইজেস করা, এটসেট্রা এটসেট্রা। আচ্ছা আচ্ছা। তো তারপরে আপনার দেশ ছাড়ার চিন্তা ভাবনা কখন হইলো? বা ও বিদেশ পড়াশোনা করতে চান? বিদেশ মানে দেশ ছাড়াটা মেইনলি ফ্যাক্টর না। আমি এখনো বলি যে বাংলাদেশে যদি আমাকে ভালো অপরচুনিটি পাই আমি অবশ্যই আসবো। মানে বেসিক্যালি হয় কি, এটা যে কেউ ফেস করবে ক্যারিয়ারে, সেটা হচ্ছে ক্যারিয়ারে এমন একটা স্টেজ এসে পড়ে তখন, যখন গ্রোথ দরকার পড়ে, দেখা যায় যে বাংলাদেশের গ্রোথটা তো এখনো পর্যন্ত বিল্ড হয় নাই। হ্যাঁ, গ্রোথের জন্য আমার রুমটা। সো আমার কাছে তখন মনে হয়েছে যে গ্রোথের জন্য পারফেক্ট। আমি যেমন অলওয়েজ একটু রিসার্চ ওরিয়েন্টেড ছিলাম, যে রিসার্চ করব, নোবেল কাজগুলো করব। মানে আমার হচ্ছে গিয়ে ওরকম সিভি হান্টিং ওরকম ভাবে পছন্দ না যে আমি বসে বসে সিভি হান্টিং করব। কিন্তু আমার কাছে এই জিনিসটা পছন্দ যে আমি মাসের পর মাস একটা ব্রাউজার নিয়ে পড়ে আসি, ব্রাউজারের কোনো সিকিউরিটি কনসেপ্ট এনহ্যান্সমেন্ট করে ব্রাউজার একটা সেপারেট রিলিজ দিছে, যেটা হচ্ছে গিয়ে আমার সিকিউরিটি এনহ্যান্সমেন্ট নিয়ে ওরা কাজ করছে। এই ধরনের ইম্প্যাক্টফুল সিকিউরিটি রিসার্চ ইন্ডাস্ট্রিতে করার খুব ইচ্ছা, এবং ওই পার্টিকুলার গোল থেকে আর কি বেসিক্যালি সিকিউরিটি রিসার্চের দিকে যাওয়া, এবং ফোকাসিং অন অ্যাপ্লিকেশন হার্ডওয়্যারের যেই মিডল গ্রাউন্ডের যে সিকিউরিটি, এটা নিয়ে আর কি মেইনলি ফোকাসড। কজ আমি যদি হার্ডওয়্যার সিকিউরিটির কথা বলি, এখন হচ্ছে কি জিপিওর যুগ, যেমনে এই এমএল মডেলস আর কি আসতেছে, জিপিও হচ্ছে গিয়ে ইজ আ হট কেক ইন হার্ডওয়্যার সিন। তারপরে র্যামের যেভাবে প্রাইস বাড়তেছে, দিজ আর এটা হট এটা কি কেকস রাইট আমেরিকাতেও নাও। বাড়ছে নাকি এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউএসএ তো আচ্ছা, র্যামের প্রাইস অনেক গ্লোবালি একটা ইম্প্যাক্ট বেসিক। করছে। সো দিজ আর অল হট কেকস জাস্ট ফর এআই। এবং অনেক সাপ্লাই দরকার পড়ে, ওরকম যোগান নাই, এই কারণে তো প্রাইসটা বাড়তেছে। সো বেসিক্যালি স্টাফটা হচ্ছে কি দিজ আর হট কেকস, অ্যান্ড ওয়েন ইউ আর ওয়ার্কিং উইথ দিস সর্ট অফ হট কেকস, তখন আমি কোনো ইম্প্যাক্টফুল সিকিউরিটির কাজ করতেছি এই জিনিসটা ফিল হয়। হ্যাঁ, আহ, এই পার্টিকুলার পারপাসে আর কি রিসার্চের দিকে আগানো, এবং পরবর্তীতে আর কি ওইভাবেই কাজ করা। এবং আমার নেক্সট 4 to 5 years পর, মানে পিএইচডি পরে প্ল্যান এরকমই যে ইন্ডাস্ট্রি, একাডেমিয়া দুইটা মিলায়ে আমি কোনো ইম্প্যাক্টফুল সিকিউরিটির কোনো কাজ করতে পারি কিনা, ওই কাজের দিকে আর কি নিজেকে মনোনিবেশ করা। সো মেইনলি হচ্ছে গিয়ে রিসার্চ ওরিয়েন্টেডনেস থেকে আমার এই ডিসিশনস আর কি। এবং দেয়ার ইজ নাথিং মোর ভ্যালুয়েবল দ্যান আ পিএইচডি ওয়েন ইউ আর ডুইং আ রিসার্চ। সো পিএইচডি ইজ এ সোল রিসার্চ ফোকাসড একটা ডিগ্রি। So you get to work with industry, you get to work with different research projects, একটা হরাইজন ক্রিয়েট হয়, অনেক কিছু আন্ডারস্ট্যান্ড করা হয়, তারপর আস্তে আস্তে নিজের স্পেশালিটিসটা গ্রো হয়। সো আই এম লুকিং ফর দ্যাট স্পেশালিটি রাইট নাও। এক্সেলেন্ট এক্সেলেন্ট। আমি আবার এখানে আসবো। আমি একটু ছোট করে আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনার যে একটা রিসার্চ গ্রুপ ছিল যে রেড হক সাইবার সিকিউরিটি বা সাইবার রিসার্চ, তো ওটা আসলে কবে শুরু করছেন, অ্যান্ড দেন ওটার আসলে কাজ কি, অ্যান্ড ওটা কি এখনো কন্টিনিউস আছে কিনা? হ্যাঁ, আমরা রেড হক্স এর কাজ, রেড হক স্টার্টেড ব্যাক ইন 2023, আই গেস 2023 সালে স্টার্ট হয়। আমাদের মেইনলি কাজ হচ্ছে গিয়ে আমরা কিছু আমার রিসার্চ ওরিয়েন্টেড কাজ ভাল লাগে। আমার কিছু পরিচিত স্টুডেন্টস আছে আমার ইউনিভার্সিটিরই, যারা হচ্ছে গিয়ে সাইবার সিকিউরিটি রিসার্চ খুব পছন্দ করে। হ্যাঁ, তো আমরা তখন আর কি এমনি চিন্তা ভাবনা করি যে ওয়াই নট আমরা আমাদের ফ্রি টাইমে লেটস ওয়ার্ক উইথ সাইবার সিকিউরিটি নোবেল রিসার্চ। সো উই স্টার্টেড উইথ ডিফারেন্ট প্রজেক্টস, এবং ওই প্রজেক্টগুলো দিয়ে আমাদের আস্তে আস্তে কাজ শুরু হয়। হ্যাঁ, আমাদের মেইন টার্গেট থাকে যে আমাদের রিসার্চটাকে আরো ডেভেলপ করব, রিসার্চটাকে আরো আন্ডারস্ট্যান্ড করব, এবং করে ওইভাবে কাজ করব। রেডক্স এখনো উই আর নট ওয়ার্কিং অ্যাক্টিভলি,
রাইট নাও, বাট আমাদের টিম আছে, আমরা লাইক 4-5 মাস পর হঠাৎ করে একদিন বসবো, আমরা কি ধরনের রিসার্চ করি, রিসার্চ করতেছি, কি ধরনের কাজ করলে ভালো হয়, ইম্প্যাক্টফুল রিসার্চ কি কি হইতে পারে, ওই সকল জিনিসপাতি নিয়ে কাজ করি এবং ওগুলো নিয়ে আর কি আগানোর চিন্তা। যেমন উই ওয়ার ওয়ার্কিং উইথ স্প্যাম অ্যান্ড ফিশিং ডিটেকশন নিয়ে, এমএল অ্যাসিস্টেড স্প্যাম অ্যান্ড ফিশিং ডিটেকশন নিয়ে কাজ করতেছিলাম। দেন আমরা সাইড চ্যানেল অ্যানালিসিস নিয়ে কিছু কাজ করতেছিলাম। সো রেড হক্সের কাজ মূলত এইটাই, যে নোবেল সাইবার সিকিউরিটি রিসার্চ নিয়ে কাজ করার। আমার ইচ্ছা আছে ফিউচারে যে এটাকে আরো এক্সপ্যান্ড করে প্রপার সাইবার সিকিউরিটি রিসার্চ একটা অর্গানাইজেশন হিসেবে বিল্ড করার, বাট লেটস সি, আই এম হোপিং ফর দ্য বেস্ট। আচ্ছা, সো আমরাও আশা করি আপনার সাথে কোনো না কোনো ওয়েতে কানেক্ট হতে পারবো, যেহেতু আমাদের আসলে ইন্টারনাল রিসার্চের একটা উইংই আছে ডেডিকেটেড। সো ইনশাল্লাহ ইন ফিউচার মেবি। আচ্ছা, সো ব্যাক ইনটু দ্য পিএইচডি। সো এই পিএইচডি জার্নিটা আসলে কেমনে শুরু হইলো? দেন আমেরিকাতে যাইতে হলে বা একটু অন্যান্য দেশে যাইতে হলে, মানে সাইবার সিকিউরিটি যেহেতু রিসার্চ, সো কি কি জিনিসগুলো মাথায় রাখা লাগে, কোন কোন ধরেন আপনার টার্মিনোলজি বলি, বা ধরেন কোন কোন কি বলে সেক্টর বা কোন কোন ওয়ার্ড সার্চ করা লাগবে, বা কিভাবে কি করা লাগে, একটু ওভারঅল একটু আইডিয়া দেন। এখন হায়ার স্টাডিজ ইজ বেসিক্যালি টু সোর্স অফ থিং, মানে দুই ধরনের ফ্যাক্টরস আছে হায়ার স্টাডিজ, ইদার ইউ আর ডুইং মাস্টার্স অর ইউ আর ডুইং পিএইচডি। মাস্টার্স ইজ মোর অফ আ প্রফেশনাল, একটা সার্টিফিকেট টাইপের, যে আমি হচ্ছে কি একটা প্রফেশনাল সার্টিফিকেট অর্জন করব, ইন্ডাস্ট্রিতে কাজ করব, যেটা রিসার্চ ফোকাসটা একটু কম থাকে, কারণ কি ইউনিভার্সিটিজ ডোন্ট এক্সপেক্ট যে 1.5 থেকে 2 বছরের মধ্যে ইউ আর ডুইং ভেরি গ্রেট রিসার্চ। আর যদি রিসার্চ ওরিয়েন্টেডনেস থাকে তাহলে সেক্ষেত্রে পিএইচডি ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সো আমার যদি পার্টিকুলারলি সাইবার সিকিউরিটি নিয়ে মাস্টার্স বা পিএইচডি করতে হয়, তা আমার আগে ফার্স্টে গোল ডিফাইন করতে হবে যে আমি ইন্ডাস্ট্রি জব করতে চাই না ইন্ডাস্ট্রি রিসার্চ করতে চাই, বা একাডেমিক রিসার্চ করতে চাই কিনা। যদি আমার টার্গেট থাকে যে আমি ইন্ডাস্ট্রিতে জব করব, তাহলে সেক্ষেত্রে আই উড সাজেস্ট যে হচ্ছে মাস্টার্সের জন্য অপ্ট করা। আর যদি আমার রিসার্চের প্রতি টার্গেট থাকে যে আমি হ্যাঁ একাডেমিক রিসার্চ করব, ইন্ডাস্ট্রি রিসার্চ করব, সেক্ষেত্রে হচ্ছে আমি অলওয়েজ বলবো যে পিএইচডি ইজ এ গুড অপরচুনিটি। এখন হাউ উড ইউ স্টার্ট ডুইং দ্যাট? মেইন ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে কি আমার গোলটাকে ডিফাইন করে ফেলানো, তারপর আবার ওই পথে হাঁটা। এখন যে কোনো দেশের জন্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে গিয়ে যেই দেশে আমার টার্গেট, আমি র্যান্ডমলি কখনো সাজেস্ট করবো না যে আমি আমেরিকা ইউকে সব মিলায় একটা বিশাল সিস্টেম বানাবো, আমি সব জায়গায় অ্যাপ্লাই করবো। আই ওয়ন্ট এভার সাজেস্ট দ্যাট। আমি অলওয়েজ বলবো যে পিক আ কান্ট্রি, দেন ওই অনুযায়ী আর কি কাজ করি। কথা কথা আমি যদি ইউএস টার্গেট করে থাকি, তাহলে ইউএস এর ভিত্তিতে আমি এই ব্যাকগ্রাউন্ড রিসার্চ করে দেন আগাবো, বা ইউএস ইউনিভার্সিটিস গুলোর দিকে আগাবো। বেসিক্যালি কেন এই জিনিসটা বলা, এক এক দেশের সিস্টেম এক এক রকম, এক এক দেশের অ্যাপ্লিকেশন সিস্টেম এক এক রকম, এক এক দেশের রিসার্চ সিস্টেম এক এক রকম। যেমন ইউএসএ তে ব্যাচেলার্স করে ডাইরেক্ট পিএইচডি করতে যাওয়া যায়, হ্যাঁ, কিন্তু অনেক দেশ আছে যে মাস্টার্স না করলে পিএইচডি করতে দিবে না। সো এই ফ্যাক্টরসগুলো আছে। সো এগুলো মাথায় রাখতে হবে। এটা ডিফাইন করে ফেলানোর পরে কথার কথা আমি যদি ইউএস সিলেক্ট করি, আমার এখন টার্গেট পড়ে যে আমি ইউএস এর ইউনিভার্সিটি সিলেক্ট করা শুরু করব। এখন ইউএস এর ইউনিভার্সিটি কিভাবে সিলেক্ট করব? আমি হচ্ছে ইউনিভার্সিটি র্যাঙ্কিংস দেখব, হ্যাঁ, যে হচ্ছে বেসিক্যালি যে সকল ইউনিভার্সিটিস, ফর এক্সাম্পল আমি যদি সিকিউরিটি নিয়ে কাজ করতে যাই, সিকিউরিটি রিসার্চের ক্ষেত্রে কোন কোন ইউনিভার্সিটি খুব ভালো কাজ করতেছে, আগায় আছে, এই জিনিসগুলো আমি প্রথমে নোট ডাউন করব। ওই ইউনিভার্সিটির প্রোফাইল দেখব, ইউনিভার্সিটির প্রফেসরদের দেখব যে যারা কাজ করতেছে। এখন সিকিউরিটি ইজ এ ভ্যাস্ট ফিল্ড, ওই যে আমার জানতে হবে যে আমি কি ধরনের কাজ করতে পারি। ফর এক্সাম্পল আমার এখন অফেন্সিভ সিকিউরিটি পছন্দ, অফেন্সিভ সিকিউরিটির মধ্যে ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি আমার খুব পছন্দ। তাহলে আই হ্যাভ টু লুক ফর ইউনিভার্সিটি প্রফেসর্স যারা হচ্ছে গিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি নিয়ে কাজ করে এবং দে আর উইলিং টু ফান্ড ইউ। কজ ফান্ডিং ছাড়া পিএইচডিতে আসা অনেক টাকা, হ্যাঁ, কিন্তু ফান্ডিং, আমি আশা করি যে মেজরিটি অফ দ্য পিপল ফান্ডিং নিয়ে আসারই জন্যই আর কি ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্রোচ করে। সো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ ইউ হ্যাভ টু সার্চ ফর প্রফেসরস হু আর উইলিং টু ফান্ড ইউ, তাদেরকে মেইল করো,
মেইল করব যে হচ্ছে গিয়ে যে হেই প্রফেসর, আই এম ইন্টারেস্টেড ইন ইয়োর রিসার্চ ল্যাব, আই হ্যাভ বিন ডুইং দিস, এই হচ্ছে গিয়ে আমার কাজ, উড ইউ বি ইন্টারেস্টেড টু টক, অর উড ইউ বি, আমি কি তোমার এখানে কাজ করার মতো, তুমি কি ইন্টারেস্ট পাও কিনা। দেন ইউজুয়ালি যেই ট্র্যাকটা হয় সেটা হচ্ছে গিয়ে প্রফেসরদের মেইল দেওয়া হয়। প্রফেসরদের মেইল দেওয়ার পর প্রফেসররা যদি আমার প্রোফাইলটাকে পছন্দ করে, সে একটা ইন্টারভিউ কল করবে, সে আমার সাথে কথা বলবে, কথা বলে সে বোঝার চেষ্টা করবে যে তার রিসার্চ আর আমার রিসার্চকে আসলে ম্যাচ করে কিনা। দেন বাকি পরবর্তী পদক্ষেপগুলো হয়ে থাকে। এখন মেইল দেওয়া মানেই কিন্তু আমি রিপ্লাই পাবো তা না। আমি যেমন মোর দ্যান 500 to 600 ইমেল সেন্ড করছি, যার মধ্যে আমি রিপ্লাই পাইছি হচ্ছে গিয়ে 15 to 20 ইউনিভার্সিটি প্রফেসরসের কাছ থেকে। দ্যাট মিনস দের ইজ এ হিউজ গ্যাপ ইন দ্য রেশিও ওয়েন ইউ আর মেইলিং। রিপ্লাই রেশিও খুব কম। এখন যেহেতু রিপ্লাই রেশিও অনেক কম, আবার ওই রিপ্লাইগুলোর মধ্যে ভালো রিপ্লাই আছে কিছু, খারাপ রিপ্লাই আছে কিছু, আমি জাস্ট জেনারিক রিপ্লাইয়ের কথা বলতেছি যে রিপ্লাই করছে। কিছু আছে ভালো রিপ্লাই যে হ্যাঁ তোমার সাথে আমি বসতে চাই, চলো কথা বলি। আবার কিছু রিপ্লাই আছে যে যে না, আমার কাছে এখন ফান্ডিং নেই, আমি এখন তোমাকে নিতে পারবো না। সো রিপ্লাই পাওয়াটা খুব ডিফিকাল্ট। বাট হ্যাঁ, এখানে কনসিস্টেন্সি খুব ইম্পর্ট্যান্ট। প্রতিদিন অ্যাটলিস্ট 5-6টা মেল দাও, বিভিন্ন প্রফেসরদের হচ্ছে ইন্টারেস্ট নিয়ে কাজ করো। ইউ হ্যাভ টু ডেডিকেট ইউর সেলফ ইন দিস ফিল্ড ইফ ইউ ওয়ান্ট টু ডু অ্যাকাডেমিক রিসার্চ অন ইনস্টিটিউশন, ইন্ডাস্ট্রি রিসার্চ। সো আমার নিউ স্টুডেন্টদের জন্য এটাই হচ্ছে গিয়ে অলওয়েজ একটা থাকবে, ফোকাস থাকবে যে ফার্স্ট ডিফাইন হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, মাস্টার্স নাকি পিএইচডি। যদি পিএইচডি করি তাহলে আমি এই যে এরকম ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাব, প্রফেসর খুঁজে বের করব, প্রফেসর শর্টলিস্ট করব যে সে আমি যে ফিল্ডে কাজ করতে চাই সে কি ওই ফিল্ডে কাজ করতেছি কি না। তারপর ওই শর্টলিস্টগুলোকে প্রতিদিন আমি ধুমায় মেল দিতে থাকবো। মেল দেওয়ার পর তারপর আমি নিজেকে প্রস্তুত করতে থাকবো। দিস ইজ আ লং টায়ারিং প্রসেস, লাইক 1-1.5 বছর সময় লাগবে। বাট ইফ ইউ আর উইলিং টু গো দেয়ার, ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট ইন দিস টাইপ। মানে এটা এমন একটা জায়গা না, মানে বিশেষ করে বিদেশে রিসার্চ করতে আসা বা বিদেশে পড়তে আসা এমন একটা জায়গা না যে আমি সিভি ড্রপ করছি, 10 দিন পর আমাকে এটা জানাবে, হ্যাঁ 10 দিন পর আমার সব কিছু হয়ে যাবে, আমি মোটামুটি বুঝে ফেলাবো। হুম, দিস ইজ নট লাইক দ্যাট। ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট থ্রু আউট ইউর 1 or 1.5 years অফ জার্নি। এবং এর মধ্যে তো আইএলটিএস এক্সাম তো আছেই, ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সাম তো আছে, ওগুলো তো দিতে হবেই। আচ্ছা, আরেকটা পয়েন্ট একটু যদি শেয়ার দেন, সেটা হচ্ছে যেমন আপনি হচ্ছে জব করতেন, দেন জব থেকে হচ্ছে আপনি গেলেন, সো এই জায়গাটাতে অনেকে আসে যে মাঝখানে একটা গ্যাপ থাকে, সো এই গ্যাপটা নিয়ে আবার অনেকে টেনশনে পড়ে। সো এই পার্টে আপনার সাজেশন কি, বা আপনি আসলে face করছেন? গ্যাপটা, মানে কোয়েশ্চেনটা যদি আমি ভালো মতো বুঝে থাকি, গ্যাপটা এদিন হচ্ছে গিয়ে আমার একাডেমিক গ্যাপের কথা জি বলা জি জি, হইতেছে যে রাইট আমি রাইট। মাঝখানে, এটাতে কোনো সমস্যা নেই। ইন্ডাস্ট্রি ওয়ার্ক ইজ অলসো অ্যান এক্সপিরিয়েন্স। ইউনিভার্সিটি কখনো ওইভাবে প্যারা দেয় না যে হচ্ছে গিয়ে অনেকে যে এটা তুমি নিয়ে আসলে এতদিন, মাথা ব্যথা থাকে যে এটা আমি তো দিস ইজ নট এ আমার তো ফ্যাক্টর। একটা কজ গ্যাপ পড়ে গেছে। তারা মনে করে যে নিজের জন্য ভয় হইতে পারে যে আমি পড়াশোনা 5 বছর করি নাই, আমি কি পড়াশোনা ঠিক মতো আবার করতে পারবো কিনা। কিন্তু আমি যদি সেম ফিল্ডে কাজ করে থাকি, ফর এক্সাম্পল আমি সাইবার সিকিউরিটি নিয়ে রিসার্চ করতে যাব, এবং আমার বাংলাদেশে বা অন্য কোথাও জব ছিল সাইবার সিকিউরিটিরই, তাহলে কোনো ইস্যু হওয়ার কথা হয় না। কিন্তু কথার কথা আমি কোথাও ম্যানেজমেন্ট ট্রেনিং হিসেবে কাজ করছি, হ্যাঁ, কিন্তু আমি সাইবার সিকিউরিটিতে যাব, দ্যাট ইজ অ্যান ইস্যু। ইস্যু অ্যাজ ইন কি, এটাই মাঝে মধ্যে একটু চিন্তা করার বিষয় যে আমার ইনফিল্ড কাজ না। কারণ ওই সময় যখন অ্যাপ্লাই করবো তার কোয়েশ্চেন থাকবে যে তুমি তো 5 বছর অন্য জিনিস করছো, তাই তুমি এখানে আসতেছো কেন। কিন্তু যদি আমি সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে থাকি এবং অ্যাপ্লাই করি সাইবার সিকিউরিটিতেই, বা আমি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে থাকি, অ্যাপ্লাই করি হচ্ছে গিয়ে সফটওয়্যার কম্পিউটার সায়েন্সের কোনো একটা পার্টিকুলার টপিকে, তখন তার কোয়েশ্চেন সে অটোমেটিক বুঝে যায় যে ছেলেটা 5 বছর ধরে ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স নিছে। তো এটা তেমন একটা ইম্প্যাক্ট ফেলে না। রাদার আমি বলবো যে দুইটা এখানে চিন্তা করার বিষয় থাকে। একটা হচ্ছে যদি আমি ফিল্ড চেঞ্জ করি, লাইক আমি এতদিন পর এমবিএ বা অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো একটা জব করছি, হঠাৎ করে আমি সিএসসির ইঞ্জিনিয়ার হয়ে যেতে চাইতেছি, এটা একটা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর 2 নম্বর হচ্ছে গিয়ে নিজেকে নিয়ে যদি কনসার্ন থাকে যে আমি তো 5 বছর পড়াশোনা করি নাই, আমি কি আবার পড়াশোনা শুরু করলে কোপ করতে পারবো কিনা। আমি বলবো যে দিস ইজ নট এ ম্যাটার। আমারও তো পড়াশোনা ছিল না 5 to 6 ইয়ার্স, আমিও তো পিএইচডিতে এসে এক্সাম দিচ্ছি, মুখস্থ করে পরীক্ষা দিতেছি, হ্যাঁ, অ্যাসাইনমেন্টস করতেছি। তো দিজ আর নট আ ম্যাটার। মানে সেকেন্ডটা যদি হচ্ছে গিয়ে কারো কনসার্ন হয়ে থাকে। আচ্ছা, অ্যানাদার পয়েন্ট ইজ, সেটা হচ্ছে
এখন বর্তমানে রিসার্চ ট্রেন্ডরা সাইবার সিকিউরিটিতে আমেরিকাতে কি, আর আমরা আরেকটা জিনিস যেটা জানি, যেমন বাংলাদেশের মাইন্ডসেট বা বাংলাদেশে আসলে যা চলে বা আমেরিকাতে যা চলে, হিউজ পরিমাণে একটা গ্যাপ থাকে, টেকনোলজির দিক থেকে হোক বা কালচারের দিক থেকে হোক। সো এই গ্যাপটা আপনি আসলে কিভাবে দেখছেন বা আপনার এক্সপিরিয়েন্সটা কি, দেন ওই টু ইনসাইট। ফার্স্ট কোয়েশ্চেন যেটা হচ্ছে গিয়ে যে এখানে কি ধরনের রিসার্চ বেশি ফোকাস করা হয়, এখানে বেসিক্যালি ডিপেন্ড করে হচ্ছে গিয়ে ওই যে যেটা বললাম যে কারেন্ট মার্কেটে হট ট্রেন্ড যে যে টপিকগুলো এগুলা, যেমন আমি যদি সাইবার সিকিউরিটির ক্ষেত্রেও বিশেষ বলি যে কোন রিসার্চগুলো খুব বেশি হইতেছে, হার্ডওয়্যার সিকিউরিটি রিসার্চ হইতেছে, কারণ এখন এআই এমএল এর যুগ। হ্যাঁ, হইতেছে হচ্ছে গিয়ে যে ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, সফটওয়্যার সোর্স কোড অ্যানালিসিস, এই ধরনের রিসার্চ খুব অনেক হইতেছে। তারপর দেখা যাচ্ছে যে এই যে নেটওয়ার্ক ফিল্টার, তারপর হচ্ছে নেটওয়ার্ক ফিল্ট্রেশন, ফায়ারওয়াল টায়ারওয়াল, এইসব নিয়ে কাজ অনেক হইতেছে। অপারেটিং সিস্টেমের কার্নেল লেভেলের সিকিউরিটি নিয়ে অনেক কাজ হইতেছে। হ্যাঁ, তো এই কাজগুলো দেখা যাইতেছে যে কন্টিনিউয়াসলি এই রিসার্চগুলো হইতেছে আর কি। হ্যাঁ, তো এই কন্টিনিউয়াস রিসার্চগুলা খুব মানে কারেন্ট মার্কেট ট্রেন্ডের সাথে যাচ্ছে। হ্যাঁ, বেসিক্যালি আমি যদি এখন একটা গুগলে সার্চ করি বা চ্যাট জিপিটিকে যদি আস্ক করি যে হোয়াট আর দ্য কারেন্ট মার্কেট রিসার্চ ট্রেন্ডস, ওগুলো নিয়ে মোটামুটি প্রত্যেকটা ইউনিভার্সিটি কাজ করে যাচ্ছে। আরেকটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটাতে খুব ফান্ডিং থাকে সেটা হচ্ছে এমএল অ্যাসিস্টেড সিকিউরিটি, লাইক এমএল অ্যাসিস্টেড স্প্যাম অ্যানালিসিস, এমএল অ্যাসিস্টেড ফিশিং অ্যানালিসিস, এটসেট্রা এটসেট্রা, বা এমএল অ্যাসিস্টেড কোনো তথ্যর অ্যানালিসিস করা, এই জিনিসগুলো আর কি খুব ইম্পর্টেন্ট রিসার্চ। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে কি বাংলাদেশ আর ইউএস এর রিসার্চের যে ডিফারেন্স গ্যাপটা, বাংলাদেশে যে ইস্যুটা আমি পার্সোনালি ফিল করছি সেটা হচ্ছে বাংলাদেশে উই ডোন্ট নো হাউ টু ডু আ পার্টিকুলার রিসার্চ। আমরা মনে করি, মানে আমাদের ইউনিভার্সিটিগুলোতে যে জিনিসগুলো আমরা দেখে আসছি, যে ভাবে যে একটা ছেলে 5-6 বছর একটা প্রজেক্ট করলে, 5-6 বছর না, সরি, 5-6 মাস একটা প্রজেক্ট করলে ওই প্রজেক্টের পর তার একটা পেপার আউটকাম এসে পড়বে কোনো একটা কনফারেন্সে বা কোনো একটা জার্নালে। এখন আমি যে কোনো একটা ধুমধারাক্কা কনফারেন্স বা জার্নালে সাবমিট করে দিতেছি, বাট উই আর নট আন্ডারস্ট্যান্ডিং যে ওই কনফারেন্স বা জার্নালের ভ্যালু কতটুকু, সে আমার ক্যারিয়ারে কতটুকু ভ্যালু অ্যাড করবে। এটা একটা প্রথম ফ্যাক্টর, আমরা কনসিডার করি না যে জিনিসটা। সেকেন্ড যে কনসিডারেশনটা থাকে না সেটা হচ্ছে গিয়ে আমাদের মধ্যে একটা চিন্তা ধারণা থাকে যে যেমন এখানে একটা ধারণা আছে যে রিসার্চ ক্যান টেক টাইম, 1.5-2 বছর পর্যন্ত সময় লাগতে পারে, কিন্তু ওই 1.5-2 বছরে আমার একটা কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট থাকা উচিত। মানে আমি 1.5-2 বছর কোনো কিছু করি নাই এমন থাকবে না, আমার কথা কথা প্রতি সপ্তাহে একটা আপডেট থাকবে, কিন্তু ওই আপডেটের জোরে এটা বড় বিশাল কোনো একটা নোবেল রিসার্চ হইতে 2-3 বছর লেগে যেতে পারে। হ্যাঁ, ইউ হ্যাভ টু বি কনসিডারেট অ্যাবাউট দ্যাট থিং অ্যাজ ওয়েল। বাংলাদেশে দেখা যায় যে না, আমার ধর তক্তা মার পেরেক, আমি আজকে পড়াশোনা স্টার্ট করছি, আমার এই বছরের শেষে রিসার্চ পেপার লাগবে, এই একটা মেন্টালিটি নিয়ে আমরা নোবেল রিসার্চের দিকে আগাই না। আরেকটা জিনিস হচ্ছে কি আমাদের স্টুডেন্টদের মেইনলি ফোকাস থাকে হচ্ছে পাশ করে বের হয়ে জব করব। হ্যাঁ, এবং আমাদের দেশে রিসার্চ জব খুবই কম। এরকম খুব কম মানে দেখা গেছে যে খুব কম স্টুডেন্ট আছে বাংলাদেশে খালি যদি খুব প্রতি কম বছর। বললেন না, বলেন যে মানে নাই। হ্যাঁ, পার্সেন্টেজ হিসাব মানে করলে 1% আছে কিনা সন্দেহ, যে যারা ইন্ডাস্ট্রি বাংলা, হচ্ছে রিসার্চে ইয়ে করতেছে। হ্যাঁ, এর একদমই নাই। আর বাংলাদেশে আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে মানে মেইনলি ইস্যু যেটা হয় সেটা হচ্ছে বাংলাদেশে প্রতি বছর আমি যদি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কথা বলি, বা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে অ্যাটলিস্ট পুরা এক বছরে 1 লাখ স্টুডেন্ট তো গ্র্যাজুয়েট করবেই। হ্যাঁ, 1 লাখ স্টুডেন্টদের জন্য ওরকম কর্মসংস্থানের ব্যবস্থা বাংলাদেশে নাই। হ্যাঁ, কর্মসংস্থানের ব্যবস্থা নাই, আচ্ছা ঠিক আছে, ভালো কথা, রিসার্চ তো পরে। এখন এই কর্মসংস্থান ব্যবস্থা অবস্থার মধ্যে দেখা গেছে যে 5% or 5% গেটস আ জব, বাকি 95% বসে থাকে। ওই 95%-এর মধ্যে আরও 2-3% যারা বিদেশের জন্য চেষ্টা করে এবং বিদেশে চলে যায়, বিদেশে পড়াশোনা করতে চলে যায়। বাকি যে একটা 70-80% ডেমোগ্রাফি থাকে, হ্যাঁ,
ইদার তারা ট্র্যাক চেঞ্জ করে অন্য কোনো সরকারি চাকরির দিকে ঝুঁকে পড়তেছে, ওরা ট্র্যাক চেঞ্জ করে ম্যানেজমেন্ট ট্রেনিং এটসেট্রা করতেছে, বা তারা কম্পিউটার সায়েন্স থেকে অন্য কোনো ফিল্ডে চলে যাইতেছে মানে সামহাও জাস্ট সার্ভাইভ বিকজ, করার জন্য যা করা লাগে হ্যাঁ করে আর হ্যাঁ কি। হ্যাঁ করতেছে। তো আমাদের দেখা গেছে যে এই ধরনের একটা জব মার্কেট ট্রেন্ডের খুব একটা বিতিকিচ্ছির অবস্থা আছে এই দেশে। যেমন এই জিনিসটা নাই এই দেশে, মানে যারা যেই জিনিস করতে চায় ওরা সেই জিনিসই করে। ফর এক্সাম্পল, যারা রিসার্চ করতে চায় তারা একদম কি আন্ডার গ্রাজুয়েটের সেকেন্ড আর থার্ড ইয়ার থেকে মাইন্ডসেট রেডি থাকে যে আমি রিসার্চ করব, এবং ওই অনুযায়ী ওর কোর্স ওয়ার্কগুলো রেডি করে ওইভাবে আগাইতে থাকে। যারা হচ্ছে ইন্ডাস্ট্রি জব করবে তাদেরও সেম থাকে যে আমার টার্গেট হচ্ছে আমি পাশ করার পর ইন্ডাস্ট্রি জব করবো, ইন্টার্নশিপ করা শুরু করে বিভিন্ন জায়গায় থাকে। অবশ্য আমাদের এখানে এই কর্মসংস্থানের এই জিনিসটা, মানে আমাদের জনসংখ্যা বেশি, তো তো জনসংখ্যা বেশি হয়ে যাওয়ার কারণে ওই পুরা জনসংখ্যাকে কেটার করাটা ইজ ডিফিকাল্ট ফর দ্য হোল কান্ট্রি। বাট একটা জিনিস যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে ওই যে শিক্ষাটা প্রপার হচ্ছে গিয়ে আহ, চিন্তা করা শিক্ষার ব্যাপারে, যে এডুকেশন, যে প্রপার ফর এক্সাম্পল লার্নিংটা এনশিওর করা। প্রপার লার্নিং এনশিওর তো ইম্পর্টেন্ট আছে। আরেকটা মেইন ফ্যাক্টর আমি বলবো যে আমার সিএসসি, ফর এক্সাম্পল সিএসসি ইজ আ বিগ থিং বলে যে আমার সিএসসি সাবজেক্টটা পড়তে হবে, দ্যাট ইজ নট দ্য কেস। অনেকে আছে কোনো কিছু পড়বো না, যাই গিয়ে আমি কম্পিউটার সায়েন্স পড়ে ফেলাই। হ্যাঁ, অনেকে কিন্তু আছে অন্য কম্পিউটার সায়েন্স সাবজেক্টে পড়তে ভর্তি গিয়ে, হতে গেছে, গিয়াছি হচ্ছে ভালো লাগছে ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, আমি এমন এরকম অনেক লোক কেস। চিনি যারা ম্যাথমেটিক্স জানে না। হ্যাঁ, ম্যাথমেটিক্স মানে কখনো ম্যাথমেটিক্স অত ভালো মতো বোঝে না, তারা আর কি কম্পিউটার সায়েন্স পড়তে চায়। কেন? কম্পিউটার দে ডোন্ট নো যে কম্পিউটার সায়েন্সের একটা বিশাল পার্ট হচ্ছে ম্যাথমেটিক্স। সো এই ধরনের এটা এটা আসলে দোষটা আমি পার্সোনালি দোষ কারো না, এটা হচ্ছে গিয়ে আমাদেরকে কালচারের দোষ প্রপারলি আমাদের। জানানো হয় না। হ্যাঁ, কালচারে আমাদেরকে প্রপারলি জানানো হয় না যে কোন টপিকের মিনিং কি, কোন সাবজেক্ট দিয়ে কি কাজ হবে। আর একটা ওই যে ওয়েল প্রিনাউন্ড ধারণা যে ডাক্তার ইঞ্জিনিয়ার না হইলে আমি দুনিয়াতে কিছু করতে পারবো না। রাইট। হ্যাঁ, এই এই একটা ইম্পর্টেন্ট। অথচ সোসাইটি কিন্তু দাম আমি দেয় না বের তো। হয়ে কিন্তু অ্যাডমিনের জব করতেছি, বিসিএস এর জন্য প্রিপারেশন নিতেছি। আমি বের হয়ে হচ্ছে গিয়ে বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে ম্যানেজমেন্ট ট্রেনিং জব করতেছি। এই জবগুলো তো অনেক বেশি। তাহলে আমার অন্যান্য স্পেশালাইজ সাবজেক্ট পড়ার কি দরকার ছিল? কারণ হচ্ছে এই যে সোশ্যাল রেপুটেশন, আর কিছু না। রাইট, এই যেমন বুয়েটের অনেক ইঞ্জিনিয়ারিংতে অ্যাডমিন ক্যাডার হিসেবে এখন জব করতেছে হুম হিউজ পরিমাণ। হুম তো এটা হুম হুম আসলে উদয় ওয়েস্টেজ, দেশের যে ওয়েস্টেজ, মানে হুম। পুরো ইকোসিস্টেমটাই আর কি বাজে হয়ে গেছে। হোয়াট এভার ইট ইজ, নিয়ে আমাদের চিন্তা করার কিছু নাই। আবার হ্যাঁ আমাদের চিন্তা করা লাগে হ্যাঁ এজ এ দেশের নাগরিক, করা লাগবে কিন্তু করা। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। বাট ওই আমি একটা জিনিস পার্সোনালি মনে করি, ইউনিভার্সিটি শুড ইনকর্পোরেট এই ধরনের শিক্ষাগুলো। যেমন এই দেশে একটা আছে, এই দেশ না, যে কোনো উন্নত দেশের একটা মেইন ফ্যাক্টর আছে যে আমি যখন হাই স্কুলে আসি বা আমি যখন ইউনিভার্সিটিতে আসি, স্টুডেন্টগুলোকে আন্ডারস্ট্যান্ড করায় যে তুমি পাশ করে বের হইলে কি ধরনের জব আছে তোমার জন্য। হ্যাঁ, কিন্তু আমি কখনো কোনো ইউনিভার্সিটিকে দেখি নাই যে পাশ করে বের হইলে বাংলাদেশে কোনো কোম্পানিতে তোমার কি ধরনের জব আছে ওইটা নিয়ে। হয়তো একটা রাইট, ক্যারিয়ার ফেয়ার হবে, কোম্পানিগুলো এসে আমার সাথে কথা বলবে, এটা একটা কিন্তু রিয়েল কেস বললেন, হ্যাঁ। ইউনিভার্সিটি যে আমাকে রেডি করবে বের হয়ে ওই ক্যারিয়ার ফোকাস জবের জন্য, বা ধরলাম কথার কথা আমি সরকারিতে তো ইঞ্জিনিয়ারিং এর কথা যদি বলি, সরকারিতে ইঞ্জিনিয়ারিং জবস আছে না, ইলেকট্রিক্যালস আছে, কম্পিউটারের জব আছে, ওগুলোর জন্য প্রস্তুত করা ইউনিভার্সিটি লেভেলেই, যে তুমি বের হয়ে আন্ডারস্ট্যান্ড করো। অ্যাটলিস্ট আমাকে কোচিং করাইতে হবে না যে কি কি আসবে, রাইট, আমাকে রাইট। আন্ডারস্ট্যান্ড করাইতে হবে যে মানে ইন্ডাস্ট্রিতে এই প্রপার ধরনের জব গ্রুমিংটা আছে। ইন্ডাস্ট্রির জন্য রেডি হ্যাঁ, করে পাঠানো, ওই জিনিসটা আসলে নাই। ওই জিনিসটা কোনো ইউনিভার্সিটির মধ্যে নাই, হুইচ ইজ আবার প্রিটি রিয়েল স্যাড। ইনসাইটটাও কিন্তু শেয়ার করে না যে মার্কেটে কিন্তু তুমি জব হ্যাঁ পাবা না যদি তুমি কিছু না করো। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আমি যদি ঠিক মতো না পড়াশোনা করি, প্রপারলি হচ্ছে কাজ না করি, বের হইলে আমার মার্কেটে জব ওইভাবে আসবে না। ওই জিনিসটাও অনেক সময় আর কি বলেন। কেটার করে না, হুইচ ইজ স্যাড। আচ্ছা, আমরা একটা অনেক বড় ডিসকাশন করছি। নাহিদ ভাই, এখন হচ্ছে শিওর। আপনার আরেকটা পার্ট হচ্ছে মানে রেদার দেন আপনার কেরিয়ার, প্রফেশনাল কেরিয়ার বা রিসার্চ, আপনি আরেকটা জিনিস করেন পাশাপাশি, যে ইউ আর এন অথর অফ এ বুক, যেটার নাম হচ্ছে সাইবার সিকিউরিটি। তো প্রথম পার্ট মনে হয় বেরিয়েছে আর হ্যাঁ হ্যাঁ, কয়েক সাইবার বছর আগে। সিকিউরিটি প্রথমবার। জি। সো এটা সম্পর্কে একটু বলেন যে এটার ভিতরে আসলে কি কি আছে, অ্যান্ড দেন হোয়াট ইজ ইউর প্ল্যান ফর দ্য নেক্সট। সাইবার সিকিউরিটির প্রথম পার্ট বইটা বেসিক্যালি আমার টার্গেট ছিল হচ্ছে গিয়ে, when I started my learning my way through cyber security career, আমি অনেক কিছু জানতাম না।
অনেক কিছু জানতাম না, এই যে অফেন্সিভ সিকিউরিটি কি, ডিফেন্সিভ সিকিউরিটি কি, এইটা তো এখন গিয়ে জানছি। আমি ওই সময় জানতাম না ক্যারিয়ার শুরুর টাইমে। আবার দেখা যেত যে প্রপার কোনো গাইডলাইন ছিল না, যে আমি সাইবার সিকিউরিটি নিয়ে স্টার্ট করতেছি। ওই যে আমি যখন স্টার্ট করি তখন এথিক্যাল হ্যাকিং জিনিসটাকে এত গ্লোরিফাই করা হইতো, সাইবার সিকিউরিটি মানে বলা হইতো এথিক্যাল হ্যাকিং। মানে এথিক্যাল হ্যাকিং এ কি হইতো, যে কোনো একটা সাইবার সিকিউরিটি কোর্স খুলবো, কালি লিনাক্স ইনস্টল করো, ভিএমওয়্যার ইনস্টল করো, কালি লিনাক্স ইনস্টল করো, ইফ কনফিগ মারো, তারপর উল্টাপাল্টা কিছু টুল শিখাবে যেগুলোর কোনো যেমন আমি অনেক সময় ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং, এখন দেখা যায় যে এয়ারক্র্যাক এনজি দিয়ে ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং করবে। এখন বাংলাদেশের মেজরিটি অফ দ্য মডেমে যে হচ্ছে গিয়ে যে প্যাকেট ইনজেকশন বন্ধ থাকে, এই জিনিসটা আর ওই ভিডিওস আমাকে বলবে না, এই জিনিসটা তো আমি পরে জানবো। সো অ্যাজ আ বাংলাদেশি, বাংলা কন্টেন্ট একে তো ছিলই না, স্কার্স। আর তার উপরে আমি কিভাবে কাজ করব, কোথা থেকে শুরু করব, ফান্ডামেন্টাল লার্নিংস কি হবে, ওই জিনিসপাতি সম্বন্ধে আইডিয়া খুব কম। সো আমার মেইনলি ওই এক্সপিরিয়েন্স থেকে এই বইটার ইচ্ছাটা জাগে এবং ওই বইটা লেখাটা স্টার্ট করি। বেসিক্যালি মানুষের ফান্ডামেন্টাল নলেজ নিয়ে। হুম। যে সাইবার সিকিউরিটি ঢোকার জন্য আমি পরে সাইবার সিকিউরিটি ফিল্ডে কি আছে ওইটা পরে, সাইবার সিকিউরিটি জানার আগে আমার সাইবার সিকিউরিটির টপিকগুলো নিয়ে জানতে হবে। আমার আমার বইয়ের মধ্যে আমি প্রোগ্রামিং নিয়ে কথাবার্তা বলছি, নেটওয়ার্কিং নিয়ে কথাবার্তা বলছি, ওয়েব সিকিউরিটি নিয়ে কথাবার্তা বলছি, আমি হচ্ছে গিয়ে ফাইল সিস্টেমস নিয়ে কথাবার্তা বলছি। যে সকল জিনিস আমার বেসিক লেভেলে জানা দরকার, যে আমি সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করা শুরু করব। উইন্ডোজ কি জিনিস, ম্যাক কি জিনিস, লিনাক্স কি জিনিস, লিনাক্সের ছোট কাজ কিভাবে করে, ওয়েব সিকিউরিটিতে আমি যখন ব্রাউজারে একটা ইউআরএল চাপ দিতেছি, ব্যাকগ্রাউন্ডে কি হইতেছে, কি কি জ্ঞান থাকা দরকার, কি কি কনসেপ্টস বা নলেজ থাকা দরকার, এই পার্টিকুলার জিনিসপাতি নিয়ে সাইবার সিকিউরিটির প্রথম পার্টটা আর কি আমি রেডি করি, যে ফান্ডামেন্টাল নলেজটা থাকবে। দেন ফান্ডামেন্টাল নলেজটা জানার পর আমার কি কি ট্র্যাক আছে, যে কে কে কি কি ধরনের কাজ করে, একজন সিকিউরিটি অ্যানালিস্ট কি কাজ করে, একজন সিকিউরিটি ইঞ্জিনিয়ার কি কাজ করে, একজন পেনিট্রেশন টেস্টার কি কাজ করে, এগুলোকে মানুষজনকে ঠিক মতো জানানো। দেন অন্যান্য যে বিভিন্ন ফিল্ড আছে, যে সাইবার সিকিউরিটি রিসার্চ কি ধরনের ফিল্ড, গভর্নেন্স, রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স কি ধরনের ফিল্ড, তারপর হচ্ছে গিয়ে বাগ বাউন্টি হান্টিং কি ধরনের ফিল্ড, এগুলো নিয়ে হচ্ছে গিয়ে আলোচনা করা। সাইবার সিকিউরিটি সার্টিফিকেশন দরকার কি দরকার নাই, অনেকে বলে যে হ্যাঁ সাইবার সিকিউরিটি ঢোকার জন্য ধুমায় আমার সার্টিফিকেশন দরকার আছে, আবার অনেকে বলে যে সাইবার সিকিউরিটিতে সার্টিফিকেশনের দরকার নেই, নিজের স্কিল ডেভেলপ করলেই যথেষ্ট। কোনটা ঠিক কোনটা ঠিক না, প্রপার রোড ম্যাপ কি, তারপর হচ্ছে গিয়ে সিটিএফ কি জিনিস, মানে সাইবার সিকিউরিটিতে স্টার্ট করার সময় সিটিএফ কতটুকু আমাকে হেল্প করতেছে, আমি যদি প্রপারলি সিটিএফ খেলি আমি কি কি জানতে পারবো, ইন্ডাস্ট্রি আর সিটিএফ কি একই জিনিস কিনা, মানে সিটিএফ এ আমি কোনো একটা জিনিস পাইতেছি, ইন্ডাস্ট্রিতেও কি সেম জিনিস পাবো কিনা, এই কথাবার্তাগুলো নিয়ে ফান্ডামেন্টাল লেভেলে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, যেন যে কেউ, মানে এনিওয়ান, আমার টার্গেট হচ্ছে গিয়ে যদি ইঞ্জিনিয়ার্স না, ওই যে কিছুক্ষণ আগে বললাম যে যে কোনো ফিল্ডের লোক আমি হইতে পারি। হ্যাঁ, আমি কিভাবে প্রথম স্টার্টটা করব, ওইটার জন্য এই সাইবার সিকিউরিটির প্রথম পার্ট বইটা লেখা, যেন সে বইটা অ্যাজ আ টেক্সট বুক, অ্যাজ আ গাইডলাইন হিসেবে ইউজ করতে পারে, যে আচ্ছা ঠিক আছে এই এই টপিকগুলো আমি দাগায় আছে, এই টপিকগুলো নিয়ে স্টাডি করব, নিজেকে গ্রো করব, দেন আমি পরের স্টেপের জন্য আর কি অ্যাপ্রোচ করব। তো ওই মেন্টালিটি থেকে সাইবার সিকিউরিটির প্রথম পার্ট বইটা লেখা এবং বইটা পাবলিশ করা হয়েছে আদর্শর সাথে। এবং গ্ল্যাডলি হচ্ছে গিয়ে এটা রিলিজ পাইছে গত বছরের অগাস্টে, 25শে অগাস্টে, এবং উইদিন 3 to 4 মান্থস আমরা হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট স্লট ফুল সেল হয়ে গেছিল। সো এখন আমাদের দ্বিতীয় প্রকাশ অলরেডি ইজ ইন দ্য মার্কেট, এবং হোপফুলি বইমেলাতেও থাকবে। সো আই এম আস্কিং এভরিওয়ান যে বইমেলাতে যদি যাওয়া হয়, বা রকমারিতে তো পাওয়া যাচ্ছেই, বইমেলাতে যাওয়া হলেও অবশ্যই হচ্ছে গিয়ে যারা ফান্ডামেন্টালস নিয়ে লার্ন করতে চায় তারা এই বইটা গ্যাদার করতে পারে। এটা গেল হচ্ছে কি আমার বইটা কি টপিক নিয়ে। আরেকটা হচ্ছে সাইবার সিকিউরিটির দ্বিতীয় পার্ট নিয়ে আমি কি করতে পারি, সেটা হচ্ছে গিয়ে I haven't started writing the book yet, but I am planning to write it, এবং আমি একটা মোটামুটি খসড়া রেডি করছি, which will talk about আমি তো প্রথম পার্ট কথা বলছি একদম বিগিনার ফ্রেন্ডলি, সাইবার সিকিউরিটিতে ঢোকার আগে কি করতে হবে। সেকেন্ড পার্টটা হচ্ছে কি সাইবার সিকিউরিটি ঢোকার পরে প্রথম যেই প্রবলেমসগুলো মানুষজন ফেস করে, যে পেনিট্রেশন টেস্টিং এর প্রবলেমগুলো কি কি ফেস করতেছে,
সিকিউরিটি অ্যানালিস্ট বা একজন সক অ্যানালিস্টের কাজ, ও কি কি টুলস জানা দরকার, ও কি ধরনের কি করতে হবে, মানে একেবারে ডিরেক্টেড সাইবার সিকিউরিটির লার্নিং পাথ। সাইবার সিকিউরিটি রিসার্চ কি, কেউ যদি সাইবার সিকিউরিটি নিয়ে, আমি 3-4 বছর কাজ করছি, কাজ করবো, এখন আমি একটু সাইবার সিকিউরিটি রিসার্চ করতে চাই, সাইবার সিকিউরিটি রিসার্চে কি কি ফিল্ড আছে, কি নিয়ে রিসার্চ করব, রিসার্চ করার মেথোডোলজি কি, ওয়ে কি, এই জিনিসপাতি নিয়ে আলোচনা করা হবে। এটা আমি আশা করতেছি দ্বিতীয় পাঠে। এবং হোপফুলি বইটা লেখাটা শুরু করব। এখন দেখি কি হয় আর কি, আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা, and we wish you best of luck for that. থ্যাংক ইউ সো মাচ। তো নাবিদ ভাই, আর আমরা একদমই ধরেন শেষের দিকে, এখন হচ্ছে কিছু ইনসাইট শেয়ার করবেন, যে এটা আপনি ট্রেন্ড বলেন বা আপনার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স বলেন, যে বাংলাদেশ সাইবার সিকিউরিটি মার্কেটটা কি ধরনের বা কি ধরনের কাজ হয়, অ্যান্ড পরবর্তী 5 বছরে আসলে কি ধরনের এক্সপ্যান্ড হইতে পারে, দেন গ্লোবাল পার্সপেক্টিভে আমরা আমাদের আসলে কি করা উচিত, কোন জিনিস অ্যাডাপ্ট করা উচিত, বা আসলে কি অ্যাকশন নেওয়া উচিত আর কি। আমি যদি খুব ব্রিফলি এবং কনসাইসলি বলি, যে আমি যখন ক্যারিয়ার স্টার্ট করি বাংলাদেশে সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রি বলতে কিছুই তেমন ছিল না। হ্যাঁ, তখন মানুষজন সাইবার সিকিউরিটি বলতে বুঝতো যে বাংলাদেশ ব্যাংকের হাই স্ট্রিটে এখন আমাকে বাঁচাইতে হবে সামহাও, এই পার্সপেক্টিভ থেকে সাইবার সিকিউরিটিটা শুরু হয়। এবং বাংলাদেশ ব্যাংক প্রত্যেকটা ব্যাংকিং অর্গানাইজেশনকে সাইবার সিকিউরিটি এনফোর্স করার জন্য তাগাদা দিতে থাকে, এবং কোম্পানি সাইবার সিকিউরিটিতে তখন রিক্রুটমেন্ট স্টার্ট করে। সুবিধা যেটা সুবিধা যেটা হয়েছে, ওই সময় যে প্রবলেমটা ছিল যে মানুষজন বুঝতো না, এবং যারা সাইবার সিকিউরিটিতে কাজ করতো তখন তারাও আর কি নতুন নতুন এই পথে আসছে এবং হাতড়ায় বেড়াইতেছে আর কি, তো ইট ওয়াজ ডিফিকাল্ট ফর দেম। এখন এই ফাস্ট ফরওয়ার্ড প্রায় 15 ইয়ার্সের, 10 to 15 ইয়ার্সের মতো হয়ে যাচ্ছে। এখন মানুষজন সাইবার সিকিউরিটির প্রপার ইয়াটা আন্ডারস্ট্যান্ড করতে পারতেছে। সো বাংলাদেশে এখন একটা খুব গ্রোয়িং ট্রেন্ড ইন সাইবার সিকিউরিটি দেখা যাচ্ছে। এক, সেকেন্ড হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রি কোম্পানিগুলোতে খুব ভালো রিক্রুটমেন্ট হচ্ছে। আজ থেকে 5 বছর আগেও এত রিক্রুটমেন্ট হইতো না, তাও রিক্রুটমেন্টের লেভেল বাড়ছে। আমি বলবো না যে খুব সিগনিফিকেন্ট লেভেলের রিক্রুটমেন্ট হয়, বাট আগে যদি 5 জন হইতো, এখন 15-20 জন নিতেছে। মানে টোটাল যদি 5 জন, বিভিন্ন কোম্পানি মিলে 5টা জব ওপেনিং থাকতো, এখন 15 থেকে 20টা জব ওপেনিং থাকে। সো একটা গুড ট্রেন্ড আছে। সিকিউরিটি খালি ডিফেন্সিভ থেকে বের হয়ে অন্যান্য ফিল্ড নিয়ে কাজও শুরু হয়েছে। যেমন আমি দেখছি যে কিছু কোম্পানি প্রপার ডিরেক্টেড সক নিয়ে কাজ করতেছে, কিছু কোম্পানি আছে অফেন্সিভ সিকিউরিটি নিয়ে ডাইরেক্ট কাজ করতেছে। হ্যাঁ, এগুলো তো আছেই। আরেকটা খুব ভালো ট্রেন্ড আমি বাংলাদেশের মধ্যে দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে গিয়ে নতুন নতুন অনেক কোম্পানিজ আসতেছে যারা সাইবার সিকিউরিটি প্রোডাক্টস নিয়ে কাজ করতে চায়, নিজেদের হোমগ্রোন প্রোডাক্টস। যেমন এই যে পিনাফ হচ্ছে গিয়ে নিজেদের হোমগ্রোন প্রোডাক্টস নিয়ে কাজ করতেছে। এরকম আরো অনেক কোম্পানিজ আছে যারা নিজেদের প্রোডাক্টস নিয়ে কাজ করতেছে, নিজেদের হোমগ্রোন স্টাফস, নিজেদের পেনিট্রেশন টেস্টিং কোম্পানি, নিজেদের সক কোম্পানি। হ্যাঁ, এই ধরনের যেন বাংলাদেশি একটা এক্সপোজার ক্রিয়েট হইতে থাকে, হুইচ ইজ এ ভেরি গুড ট্রেন্ড। এবং আমি আমি যেমন আমি অন্যান্য সাইবার সিকিউরিটি কলিগসদের সাথেও এর আগে শেয়ার করছি যে 5 বছর আগেও বাংলাদেশে যত না ভালো সাইবার সিকিউরিটি এক্সপার্ট দেখছেন, এখন তার চেয়ে বেশি সাইবার সিকিউরিটি এক্সপার্টস এসে গেছে মার্কেটে, এবং হুইচ ইজ এ ভেরি গুড স্টাফ। আগে একটা টাইম ছিল যে মানে হায়ার অথরিটিস বুঝতো না সাইবার সিকিউরিটি জিনিসটা কি, কেন লাগবে, কিসের জন্য লাগবে, বা যে টিম লিড করতেছে তার কখনো সাইবার সিকিউরিটি ব্যাকগ্রাউন্ড ছিল না। সে যেহেতু একজন ম্যানেজার, সে আমাকে ম্যানেজ করতেছে, তার গোল থাকে হচ্ছে গিয়ে যে ডেলিভার করতে হবে। হুম, কিন্তু সাইবার সিকিউরিটি এখন দেখা যাচ্ছে যে ট্রেন্ড চেঞ্জ হতে হতে সাইবার সিকিউরিটি এক্সপার্টস আসতেছে, টিমগুলো লিড করতেছে সাইবার সিকিউরিটি এক্সপার্টস, যে নোস একটা কোম্পানির জন্য কি কি দরকার। এখনো ল্যাকিং আছে, কিন্তু দিস ইজ অ্যান এভার গ্রোয়িং ইন্ডাস্ট্রি, উঠবে আস্তে আস্তে, একটা ফ্লারিশড এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে। সো বাংলাদেশে একটা খুব ভালো গ্রোয়িং ট্রেন্ড আসতেছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে গিয়ে বাংলাদেশে আমি দেখছি যে কোলাবোরেশন খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সাইবার সিকিউরিটি যে কোনো দেশেই যায় না কেন, একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে কোলাবোরেশন। একজন ইন্ডাস্ট্রির লোক আরেকজন ইন্ডাস্ট্রির লোকের সাথে দেখা করতেছে, তোমার কোম্পানিতে কি হচ্ছে, আমার কোম্পানিতে এই হচ্ছে, এই সকল ডিসকাশনের থ্রুতে, বা আমি এই রিসার্চ করতেছি, তুমি কি রিসার্চ করতেছি, এই ধরনের কোলাবোরেশন, পার্টিসিপেশন
কমিউনিকেশনের থ্রুতে আর কি আমাদের ইন্ডাস্ট্রিটা গ্রো হয়। সো সাইবার সিকিউরিটি ইজ দ্যাট সর্ট অফ থিং। এখন বাংলাদেশে অনেক কনফারেন্সেস হচ্ছে সাইবার সিকিউরিটির, মানুষজন হচ্ছে গিয়ে কথাবার্তা বলতেছে, নিজেদের মধ্যে একটা গ্রোয়িং কমিউনিটি ক্রিয়েট করতেছে। সো কমিউনিটি বিল্ড আপটাও অনেক ইম্পর্ট্যান্ট। সো দিস ইজ এ ভেরি গুড ট্রেন্ড ইন সাইবার সিকিউরিটি যেটা বাংলাদেশে পাচ্ছি। এবং গ্লোবাল পার্সপেক্টিভে যদি আমি নিজেদেরকে আরো এলিভেট করতে চাই, স্কিল ডেভেলপ করতে হবে, নিজেদেরকে আরো কনসাইজ হতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু দিস ইজ এ ভেরি নিউ ফিল্ড, অনেক মানুষের চিন্তাধারা থাকে কি যে বিজনেস ওরিয়েন্টেড চিন্তাধারা, আমি টাকা পয়সা ইনকাম করব, এটাই আমার অনেক কিছু। কিন্তু আপনি যদি সাইবার সিকিউরিটি উইথ প্যাশন নিয়ে কাজ করতে চান, আই উড 100% সাজেস্ট যে প্রপারভাবে কাজ করবো, টাকা পয়সা এমনিই আসবে। হ্যাঁ, ওইটা নিয়ে ভাবার কোনো বিষয়াদি নাই। মেইন ফ্যাক্টরটা হচ্ছে আমার সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রিটাকে গ্রো করা, বাংলাদেশের সাইবার সিকিউরিটি প্র্যাকটিসটাকে বিল্ড আপ করা, এবং বাংলাদেশকে অন্যান্য 10টা দেশের গ্লোবাল মার্কেটের সাথে নিজেকে কাজ করানোর একটা মেন্টালিটি সেট করা। আমাদের আরেকটা প্রবলেম হচ্ছে গিয়ে, যেটা আমি পার্সোনালি ফিল করি, যেটা আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার্স আর হাইলি আন্ডারপেইড কম্পেয়ার্ড টু আদার ইন্ডাস্ট্রিজ ইন ডিফারেন্ট কান্ট্রিজ। লাইক আমি যদি এখন বসে বসে সিঙ্গাপুরের কোনো একটা এন্ট্রি লেভেল জবে কত স্যালারি দিচ্ছে ওইটা দেখি, আর বাংলাদেশে এন্ট্রি লেভেল জবে কত স্যালারি দিচ্ছে, মানে 10%ও দিচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, এখন বলতে পারি বাজেট নাই, এই নাই সে নাই, কিন্তু ইউ ক্যানট এক্সপেক্ট, তখন আমাকে এক্সপেক্ট করতে হবে যে আমার ম্যান পাওয়ারও ওরকম হবে। হুম, আমাকে ম্যান পাওয়ার পাইতে হইলে ওই লেভেলের ইনভেস্টমেন্ট দরকার আছে। কেন বাংলাদেশে অন্যান্য ফিল্ডে ইনভেস্টমেন্ট হইতেছে না? অন্যান্য ইঞ্জিনিয়ারদের জন্য ইনভেস্টমেন্ট হইতেছে না? হইতেছে অবশ্যই। তো ওয়াই নট সিকিউরিটি ইঞ্জিনিয়ার্স? আর একটা খুব বাজে ট্রেন্ড আমি কোম্পানিগুলোর মধ্যে দেখছি, এন্ট্রি লেভেল জবের ক্ষেত্রে ধুমায়া সার্টিফিকেশন মাইরে দেয়, ওএসসিপি টোএসসিপি পর্যন্ত সার্টিফিকেশন আইনে দেয়। মানে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, যারা হচ্ছে কি জব পোস্টিং করতেছে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ অ্যান এন্ট্রি লেভেল জব, কোনটা ইন্টারমিডিয়েট লেভেল জব, এবং কোন সার্টিফিকেশন অ্যাডভান্স লেভেলের। একটা নতুন নিউ কামার, ওর টাকা পয়সা থাকার কথা না সিএইচ করার মতো, ফর এক্সাম্পল। সো সিএইচ ইজ হাইলি ভ্যালুয়েবল এক্সাম, মানে 50,000 টাকার মতো লাগে। আমি এখন কত রেট জানি না, মানে আগে তো 40-50K এর মতো লাগতো। সো আমি হচ্ছে সিএইচ এক্সাম দিব, ওই টাকাটা তো তার কাছে সামহাও আসতে হবে। সো বিগিনার লেভেল বা এন্ট্রি লেভেল জব কি? এন্ট্রি লেভেল জব হচ্ছে গিয়ে একজন নিউ ফ্রেশ গ্র্যাজুয়েট যে মোটামুটি ফান্ডামেন্টালস জানে, অনবোর্ড করব, কাজ করব, দেন গ্রো হিম টু বি আ, তার যদি সার্টিফিকেশন লাগে তখন আমি সার্টিফিকেশনের জন্য ব্যবস্থা করবো, দ্যাটস ইট। বাট বাংলাদেশে একটা খুব বাজে ট্রেন্ড আমি দেখছি যে ওই সিএইচ লাগবে, ওএস সিএইচ ঠিক আছে তাও আমি মানছি, ওএসসিপি লাগবে, মানে দিস ইজ অ্যাবসার্ড। ডু ইউ ইভেন নো হোয়াট ওএসসিপি, কোন লেভেলের আর কি সার্টিফিকেশন? হ্যাঁ, মানে অ্যাটলিস্ট নিউ কামার্সদের জন্য তো না। ইন্টারমিডিয়েট লেভেলে আমি ওএসসিপি দিতে পারি, কিন্তু আই ক্যানট গিভ ইট ফর দ্য নিউ কামার্স। সো এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ওইটাই আর কি, যে ঠেকতে ঠেকতে শিখতেছে বাংলাদেশ। মানে এই 5 বছর আগেও এগুলো কিছু জানতো না, মানুষজন কথা শোনাইতো, তারপর আস্তে আস্তে ঠেকে ঠেকে শিখছে, ঠেকে ঠেকে শিখছে এখন। কিন্তু আমি এক্সপেক্ট করবো যে নেক্সট 5, আমাদের কার্ভটা যেন এক্সপোনেনশিয়ালি বাড়ে, নট একটা লিনিয়ারলি বাড়ে। লিনিয়ারলি বাড়লে জিনিসটা হবে যে আমাদের ওরকম ভালো সিগনিফিকেন্ট গ্রোথ নাই। বাট আমরা যদি এক্সপোনেনশিয়ালি গ্রোথটা বেড়ে যায়, তাহলে যে জিনিসটা হবে যে I will be able to fight with, not fight, I will be able to compete with other global giants. I will be able to compete with other different companies or global entities out there যারা হচ্ছে গিয়ে এই ফিল্ডে সুন্দর কাজ করতেছে। যেমন আমি যদি পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ার কথাই বলি, ইন্ডিয়ার অনেক সাইবার সিকিউরিটি কোম্পানিজ আছে যারা হচ্ছে গ্লোবালি অনেক নাম করা। যেমন যে অ্যাস্ট্রো সিকিউরিটি আছে, এরা হচ্ছে গিয়ে গ্লোবালি খুব নাম করা। দে আর ডুইং ইট, আমার পার্শ্ববর্তী দেশ করতেছে, হ্যাঁ অনেক ছোট ছোট দেশ আছে করতেছে। We will be able to do that as well. Just you have to have the hunger within you to do something in cybersecurity. You don't come here just for the money or to grab like আমার বাগ বাউন্টি করতেছি, $1,000 পেয়ে গেছি আমি হচ্ছে বাগ বাউন্টি করে, হ্যাঁ দ্যাট ইজ দ্য মেইন লাইফ। নো, দ্যাট ইজ, ওই জিনিসটা ফোকাস না করে সাইবার সিকিউরিটি ওভারঅল যদি ফোকাস করা যায়, তাহলে হচ্ছে গিয়ে আমি বলবো যে আমাদের দেশ আস্তে আস্তে কন্টিনিউয়ালি গ্রো করবে এই ফিল্ডটাতে।
রাইট, এন্ড ইন্ডিভিজুয়াল চিন্তা না করে আসলে দেশের সার্বিক হুম, হুম। পরিস্থিতির কথা, গ্লোবাল মার্কেট চিন্তা করে আসলে আমাদের কাজ করা উচিত। যেমন ইয়া ইয়া আমি আরেকটা এক্স্যাক্টলি। আপনি অলরেডি জানেন যে বাংলাদেশ থেকে কিন্তু গ্লোবাল মার্কেটে কম্পিট করার মতো এই ধরনের কোনো প্রোডাক্টও নাই, অ্যান্ড না। সার্ভিসও কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতেছি না। বাট দু হুম, একটা কোম্পানি হচ্ছে বাইরে বা দুবাইতে আমি দেখতেছি যাইতেছে কিছু কিছু হুম। কম্পিটিশনে হচ্ছে, বা কম্পিটিশন নয় যে কনফারেন্সে অ্যাটেন্ড করতেছে, দে আর ট্রাইং টু মানে এক্সপোজ। সো এই জিনিসগুলো যদি আস্তে আস্তে হয় দেন আমরা আসলে একটা লিডিং পর্যায়ে যাইতে পারবো, আদারওয়াইজ সম্ভব না আর হ্যাঁ, কি। হ্যাঁ, হ্যাঁ। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তো নাবিদ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আরো অনেক কথা ছিল, সময়ের স্বল্পতা। হ্যাঁ, আবার ইনশাল্লাহ আরেকদিন আমরা কথা বলবো, এরকম লং ডিসকাশন করবো হয়তো অন্য কোনো টপিক নিয়ে, বা আর একটু আরো বেটার ইনসাইট নিয়ে। তো টিল দেন ভালো ইনশাআল্লাহ। থাকেন, আমাদের জন্য ইনশাআল্লাহ। দোয়া ওকে, করবেন থ্যাংক ইউ। ইনশাল্লাহ। তো আপনার জন্য থ্যাংক ইউ, দোয়া থ্যাংক রইলো, ইউ সো মাচ। ভালো থ্যাংক ইউ থাকবেন। সো মাচ ফর হ্যাভিং মি। এন্ড আপনারা অবশ্যই ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম।